যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আমরা গত ক্লাসে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা ফর্মুলেশন দেখেছিলাম। বেসিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিভাবে এসেছে এবং তার যে টার্মগুলো আমরা যেভাবে চিনি আর কি, আন্ডারগ্রেডে যেভাবে পড়ে আসছি, সেগুলোর সাথে আসলে ক্লাসিক্যাল ফিজিক্সের যে রিলেশন, স্পেশালি হ্যামিল্টনিয়ান মেকানিক্সের, সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। এবং ফাইনাল ফর্ম হিসেবে আমরা দেখিয়েছিলাম যে অপারেটর যদি ভেঙে দেখাই তাহলে কম্প্যাক্ট ফর্মে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এটা হচ্ছে গিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফরম্যাট, যেখানে এইচ হচ্ছে গিয়ে হ্যামিল্টনিয়ান মেকানিক্সের হ্যামিল্টনিয়ান থেকে আসছে, বাট এইখানে আসলে এইচটা হচ্ছে অপারেটর। ঠিক আছে, ই হচ্ছে এনার্জি আর সাই হচ্ছে গিয়ে পার্টিকুলার স্টেটের একটা। কিছু বলছো? জি স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার ওই হচ্ছে ওই হ্যামিল্টনিয়ান মেকানিক্সে একটা হচ্ছে হলো ওই ডিএফ বাই ডিটি তে ওইখানে একটা ইকুয়েশনে একটা প্রশ্ন আছে, ওইখানে কেন মাইনাস হলো না আগের স্লাইডে? আগের স্লাইডটা তো আছে, এটা পরে আলাপ করি। ঠিক আছে, ওইখানে মাইনাস হলো না মানে কি, ফর্মুলাতেই তো মাইনাস ছিল আর কি। এখানে টাইপিং খুলবো, দেখি দাঁড়াও খুলি। কোন স্লাইড, স্লাইড নাম্বার বলো। ওটা স্যার হচ্ছে ওই প্রথম দিকের ওই হয়তো 3 নম্বর স্লাইড, ওই ডিএফ বাই ডিটি ওই সমান সমান ওই যে হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর পরেরটা হ্যাঁ, এখানে কোথাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওই ডিএফ বাই ডিটি তে ওইখানে মাইনাস হওয়ার কথা হয়নি, ডিপি বাই ডিটি। ঠিক আছে, এখানে আসলে মানে এইখানে তুমি কি এই মাইনাসটার কথা বলতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার। মানে এখানে যেটা আছে হচ্ছে ডিপি বাই ডিটি, মানে ফার্স্ট টার্মটাতে মাইনাস হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক আছে, হয়নি কেন, এটা না না, প্রশ্ন। মাইনাস হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাইনাস। এটা তো মেইন ফর্মুলা। ঠিক আছে, আমি জাস্ট এখানে দেখানোর উদ্দেশ্য ছিল প্লাস মাইনাসটা, ওটা টাইপিং মিস্টেক হয়, কপি পেস্টের জন্য হয়েছে। দেখানোর উদ্দেশ্য ছিল যে মানে টাইম ইভলিউশন বের করার জন্য আসলে রাইট হ্যান্ড সাইডে টাইম ইভলিউশন দরকার নেই আর কি। ওইটাই আসলে আচ্ছা হচ্ছে কি এই ইকুয়েশনের মেইন ইয়েটা ছিল আর কি, যে ইকুয়েশনটা যে কারণে দেখিয়েছিলাম আর কি। ঠিক আছে, এগুলো ডিটেলস তো তুমি ওই হ্যামিল্টনিয়ান মেকানিক্সে ঘাটাঘাটি করলে এই পয়সন ব্র্যাকেট ওগুলো আছে ওই জায়গায় আর কি। এনিওয়ে, তো আমাদের যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের টাইম ডিপেন্ডেন্ট ফর্ম, তো সেটার আমরা এক্সটেন্ডেড ভার্সন দেখিয়েছিলাম এরকম আর কি, যেখানে আমরা মোমেন্টাম অপারেটর কি সেটাও পেয়েছি, হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথেও আমাদের পরিচয় হয়েছে। আর পজিশন অপারেটর আমি বলেছি যে পজিশন অপারেটর এক্স এক্স দিয়ে পজিশন বোঝায় বা আর দিয়ে, এটাই হচ্ছে গিয়ে পজিশন অপারেটর আসলে। তো এখানে আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটরের দুইটা টার্ম আছে। এতটুকু হচ্ছে গিয়ে যে নাবলা স্কয়ার, এটা 3D তে লেখা, নাবলা স্কয়ার পর্যন্ত হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, আর পটেনশিয়াল এনার্জি অপারেটর হচ্ছে গিয়ে এটা ভিআর। এটা কোনো কোনো বই ইউ দিয়েও লিখে, কোনো কোনো বই ভি দিয়েও লিখে। এটা ভোল্টেজ না, এটা আসলে পটেনশিয়াল এনার্জি অপারেটর। ঠিক আছে, এখন এইটা ছিল আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের এক্সটেন্ডেড ফর্ম, যেটা আমাদের টেক্সট বুকও আমরা এইভাবে পাই আর কি এখন। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করি, তখন আসলে স্টেডি স্টেটে ওই টাইমের সাথে আসলে লেফট হ্যান্ড সাইডের যে ব্যাপারটা দেখা যায় যে ওটা আসলে থাকে না আর কি, কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেখা যায় অন্য এনার্জি টার্ম থাকে, সেটা কিভাবে আসে আর কি। তো এই ক্ষেত্রে আসলে এটা থেকে ওইখানে যাওয়াটা খুবই ইজি, ওই যে শুদ্ধি পরীক্ষা যেভাবে করে আর কি। যদি আমরা ধরে নেই যে আমাদের পজিশন ডিপেন্ডেন্সি এবং টাইম ডিপেন্ডেন্সি মিলে যে ওয়েভ ফাংশনটা, সেটা আসলে হচ্ছে কি আমাদের দুইটা ওয়েভ ফাংশনের কি বলা যায়, দুইটা ওয়েভ ফাংশনের মিক্সিং আর কি। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমরা দেখেছো যে এরকম যদি দুইটা ওয়েভ ফাংশনের দুইটা ভ্যারিয়েবলের মিক্সিং থাকে, তাহলে আসলে সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে এই ধরনের ইকুয়েশনকে দুইটা ইকুয়েশনে ভাগ করে ফেলা যায়। মানে এই সাই আরটি যদি সাই আর এবং এটা মাল্টিপ্লাই আকারেই থাকে, যে দুইটা সেপারেশন মানে একটার সাথে একটা যদি ডিপেন্ডেন্সি না থাকে ডাইরেক্ট, তাহলে তুমি যদি আলাদাভাবে আর ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন বের করতে পারো আর টি ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন বের করতে পারো, দুইটা থেকে যদি আমরা সলিউশন বের করি, তাহলে এই দুইটার মাল্টিপ্লিকেশনই হচ্ছে কি অ্যাকচুয়াল সলিউশন। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মুলা, সেপারেশন অফ ভ্যারিয়েবল থেকে আসে। তো সেপারেশন অফ ভ্যারিয়েবলটা করতে গেলে যেটা করতে হবে, এই যে আমরা ধরে নিলাম যে লেট আমাদের টোটাল ওয়েভ ফাংশনটা হচ্ছে গিয়ে পজিশন এবং টাইম ডিপেন্ডেন্ট দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন, তাহলে এটাকে আসলে এই ইকুয়েশনটাতে প্লাগ ইন করে দিতে হবে আর কি, মানে যে মেইন ইকুয়েশন। তাহলে আমরা দুইটা সেপারেট ইকুয়েশন পাবো আর কি।
সেটা যদি করি, এখানে ওই দুইটা টার্ম মাল্টিপ্লিকেশন টার্মটা ঢোকানো আছে, যেখানে টাইম ডেরিভেটিভ আছে সেখানে বাইরে পজিশন ডিপেন্ডেন্সিটা চলে আসছে, কারণ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু পজিশন ডিপেন্ডেন্ট, তো আর ডিফারেন্সিয়েশন হবে না। সিমিলারলি উল্টা পাশে যেখানে পজিশন ডিপেন্ডেন্সি আছে সেখানে হচ্ছে টাইম ডেরিভেটিভ, টাইমের ফাংশনটা বাইরে আছে আর কি। তো ওটা বেসিক্যালি ওটাকে ইনপুট দিয়ে ডেরিভেশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো ডিফারেন্সিয়েশন করলে এই দুই পাশে এই ধরনের টার্ম আসে, এটা হচ্ছে গিয়ে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। এটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয় তাহলে যেটা করা যায়, এই যে এখানে লেফট হ্যান্ড সাইডে এই এফটিটাকে আসলে বাম সাইডে নিয়ে আসা হয়েছে, আর এই সাই আর যেটা আর ডিপেন্ডেন্ট সেটাকে ডান সাইডে নিয়ে আসা হয়েছে। এটা করার পেছনে কারণ হচ্ছে কি, এখানে টার্মগুলোকে রিঅর্গানাইজ করা হয়েছে সাচ দ্যাট যে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র টাইমের ফাংশন আর রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র হচ্ছে গিয়ে পজিশনের ফাংশন। তো এখন যেটা দাঁড়িয়েছে এখানে সব হচ্ছে টি আর এখানে সব হচ্ছে কি আর, মানে এক্স ওয়াই জেড আর কি। তো আমরা এখানে ডিফারেন্সিয়েশনও আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন সবই আছে। তো এখানে বলা হচ্ছে যে দুইটা মানে অপারেটর ইনক্লুড করে দুইটা ফাংশন একটা একটার বা দুইটা রাশি একটা একটার সমান, যেখানে একটা হচ্ছে টাইমের ফাংশন আর একটা হচ্ছে কি পজিশনের ফাংশন। তো আইডিয়ালি তো এটা হওয়ার কথা না আর কি। তো কোন কেসে আসলে এই দুইটা সমান হবে? এইটা আসলে সমান হতে পারে যদি দুইটার ভ্যালু 0 হয়, তাহলে একটা সমান ধরতে পারি। আর ইন জেনারেল 0 তো একটা কনস্ট্যান্টের মধ্যেই পড়ে। ইন জেনারেল যদি দুইটা ভ্যালু আসলে কনস্ট্যান্ট হয় তাহলেই হচ্ছে হলো গিয়ে মানে এই দুইটা সমান হবে। আদারওয়াইজ তো ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সমান হবে। ডিফারেন্সিয়েশন দুই পাশে ডিফারেন্সিয়েশন আছে, এটা ডাবল ডেরিভেটিভ আছে ডান সাইডে। তো এটা আসলে হচ্ছে কি দুইটা ইকুয়ালিটি হবে, আসলে একটা সাম কনস্ট্যান্ট হবে আর কি। সেই কনস্ট্যান্টটার নাম আসলে এটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এটা আসলে ই দিয়ে প্রকাশ করে, কারণ এটা আসলে এনার্জির ইকুইভ্যালেন্ট আর কি। সো দুইটাকে যদি আমি ই বলি তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য একটা ইকুয়েশন পাওয়া যাবে, রাইট হ্যান্ড সাইডের জন্য একটা ইকুয়েশন পাওয়া যাবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডের জন্য একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা খুব সিম্পল সলিউশন আছে, আর রাইট হ্যান্ড সাইডের জন্য যে ইকুয়েশনটা পাওয়া যায় এটা আমাদের খুব ওয়েল নোন ফর্ম, এটাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। এটাই হচ্ছে গিয়ে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। এখানে আর টাইমের কোনো ফাংশন নাই, আর এটাতে কোনো পজিশনের ফাংশন নেই, পুরোটাই টাইমের ফাংশন। এটা কিন্তু শোডিঞ্জার ইকুয়েশন না, বাট এটা হচ্ছে শোডিঞ্জার ইকুয়েশনের ফেজ বলা হয় আসলে, কারণ এটা আমরা দেখবো যে এটা আসলে এটার সলিউশন হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা আসলে ই টু দি পাওয়ার আই থিটা ইন্ডিকেট করে আর কি। তার মানে মেইন সলিউশন এটাই, আর টাইম দিয়ে আসলে হচ্ছে গিয়ে ফেজটা বোঝায় আর কি। সো টোটাল সলিউশন যখন বের করতে বলবো, টোটাল সলিউশন আসলে এইটা মাল্টিপ্লাইড বাই এটা। বাট যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট কখনো দরকার পড়ে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটা তো টাইমের সাথে রিলেটেড, টাইম যদি কনসিডার করা না লাগে তখন আমাদের প্রবলেমগুলো আসলে শুধুমাত্র একটা ইকুয়েশন দিয়েই সলভ করা যায় আর কি। এবং আমাদের এই কোর্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা টাইম ডিপেন্ডেন্ট ডিএফটি বলি, টাইম ডিপেন্ডেন্ট নরমাল যে শোডিঞ্জার পয়েশন তাও করব না। সো আমাদের আসলে এই সেকেন্ড ইকুয়েশন যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, এটা নিয়ে আমরা কাজ করবো আর কি। বাট আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড মনে রাখতে হবে এই ইকুয়েশনটা আসলে এসেছে হচ্ছে কি টাইম ডিপেন্ডেন্ট থেকে। যদি টোটাল ওয়েভ ফাংশন আমরা বের করতে চাই উইথ ফেজ, তাহলে আসলে হচ্ছে কি এই লেফট হ্যান্ড সাইডে যে ইকুয়েশনটা আছে এটার সলিউশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই হচ্ছে কি আসলে টোটাল সলিউশন হবে। এটার টোটাল সলিউশনটা আসলে এই যে এটা, ঠিক আছে। মানে এইটাকে এটা হচ্ছে কি এক্সট্রা টার্মটা আর কি যেটা থাকবে। তাহলে আমি যদি সাই আর জানি, সাই আর মানে হচ্ছে কি ওই যে রাইট হ্যান্ড সাইডে যে ইকুয়েশনটা ছিল সেটার সলিউশন, তাহলে এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশনটা দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ফরম্যাট আর কি, জন্য এটাকে ফেজ বলছিলাম আর কি। আমাদের যে এসি সার্কিটে যে পড়ানো হচ্ছে ওই ধরনের ফেজ। তো সিম্পল একটা ফেজ অ্যাড হয় আর কি ওটার কারণে। বাট আমাদের মেইন থিওরেম মেইন সলিউশনের কনসার্ন হচ্ছে কি এই পজিশন ডিপেন্ডেন্সি টার্মটা বের করতে হবে। এর মধ্যে তোমরা অলরেডি জানো যে এই যে ওয়েভ ফাংশন, এটার তেমন কোনো আমরা পরে আবার পোস্টুলেটটা দেখবো, বাট এই ওয়েভ ফাংশনের নিজস্ব কোনো মিনিং নেই। এটার সাথে এটার কনজুগেটকে মাল্টিপ্লাই করলে, কনজুগেট ছিল না আন্ডারগ্রেডে ছিল হচ্ছে এই ফরম্যাটে লেখা সাই আর এটার মডুলাস নিয়ে স্কোয়ার। তো এটা আসলে জেনারেল ফর্ম এটা না, জেনারেল ফর্ম হচ্ছে গিয়ে সাই আর কনজুগেট, এটা মাল্টিপ্লিকেশন না টার্ম, ঠিক আছে। এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে কি আমি কমপ্লেক্স কনজুগেট বুঝাচ্ছি। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটার কনজুগেট মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে তার রিয়েল মানে নরমাল ফাংশনটা, তাহলে যেটা হবে কি এটা রিয়েল হোক ইমাজিনারি হোক যাই হোক এটার ইকুয়াল টু হচ্ছে কি এটা আসে আর কি। তো এটা জেনারেল ফরম্যাটে এইভাবেই লিখে আর কি, কনজুগেট মাল্টিপ্লাইড বাই ইটসেলফ। তো এটা দুইটাই যদি এটা যদি রিয়েল ফাংশন হয়, তোমরা দেখেছো অনেক ফাংশন ইভেন এক্সাম্পলে আছে তোমরা করে আসছো যেগুলা ইনফিনিট পটেনশিয়াল ওয়েল মানে রিয়েল ফাংশন আছে, তো সেই ক্ষেত্রে আসলে এমনিতেই গুণ করলেই হয়ে যায়। আর যদি কনজুগেট না দাও তাহলে কিন্তু ওখানে আবার আই স্কোয়ারের এক ঝামেলা আসবে আর কি। আই এই জন্য কনজুগেট দিলে তোমার যদি ওয়েভ ফাংশনে আই যেটাই থাকে,
আচ্ছা এখানে আরেকটা কথা বলে নি, আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সে আই যে দুইটা দিয়ে আসলে কমপ্লেক্স নাম্বার প্রকাশ করে আর কি, টু টু পাওয়ার -1। ঠিক আছে, আই যে এই জন্য বিভিন্ন বই বিভিন্ন রকম পেতে পারো আর কি। তো দুইটাই আসলে একই কথা, কোনো সমস্যা নেই আর কি এখানে। তো এখানে আই যে যেটাই থাকুক না কেন, যদি আমাদের কমপ্লেক্স এই কনজুগেটটা দিয়ে দেই তাহলে হচ্ছে অটোমেটিক একটা একটা একদিকে যদি আই থাকে আরেকদিকে মাইনাস আই আসবে, সেক্ষেত্রে গুণ করে আর কি ওই আইটা বাদ চলে যাবে আর কি। কারণ এটা দিয়ে আমরা বলেছি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের এই যে এই জিনিসটা আসলে একটা প্রবাবিলিটি ইন্ডিকেট করে, তাই না? যে ইলেকট্রনটা কোথায় থাকবে অ্যাজ এ ফাংশন অফ, এখানে টোটালটা যদি চিন্তা করি অ্যাজ এ ফাংশন অফ টাইম এবং পজিশন দুইটাই আছে, তাহলে এইটা হচ্ছে কি একটা প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে একটা সাম 100%-এর মধ্যে একটা পার্সেন্টেজ আসলে ইন্ডিকেট করার কথা। তো সেক্ষেত্রে একটা সংখ্যা দেওয়ার কথা আর কি, তাই না? তো এখানে ওর মধ্যে তো আর এটা তো কমপ্লেক্স নাম্বার হওয়ার কথা না আর কি। এই জন্য আসলে এই টার্মটা আসলে এইভাবে ইউজ করে আর কি। নর্মালি অনেক বই এইভাবে করেছে, এগুলো আন্ডারগ্রেডের বইয়ে থাকে আর কি, বাট জেনারেল কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে কমপ্লেক্স কনজুগেট হিসেবে ইউজ করে। এখন তুমি দেখো আমরা যেটা জেনারেল ফরম্যাট লিখেছি, এটার আসলে জেনারেল ফরম্যাট হচ্ছে পজিশন ডিপেন্ডেন্সি মাল্টিপ্লাইড বাই টাইম ডিপেন্ডেন্সি। তাহলে এখানে এটা রিয়েল হোক আর ইমাজিনারি হোক যাই হোক জানি না, এখন এটাকে যদি অ্যাজ ইট ইজও রেখে দেই, এখানে এটা তো কমপ্লেক্স দেখছি, তাহলে ই টু দি পাওয়ার এটার কমপ্লেক্সের জন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাসটা মাইনাসের মতোই আছে, তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু এই টার্মটা বাদ চলে যায়। ঠিক আছে, তার মানে এটা 1। সো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, প্রবাবিলিটি আসলে টাইম ডিপেন্ডেন্ট টার্মের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই আর কি। দুই ক্ষেত্রে দেখো এটা ইকুয়াল টু এটা, দুইটা আসলে ফেস ফ্যাক্টরটার এখানে কোনো মানে কি বলে কোনো কন্ট্রিবিউশন নাই আর কি। এটা হচ্ছে কি একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের যখন কোনো একটা ইলেকট্রনের প্রবাবিলিটি কোনো একটা সিস্টেম বের করতে বলা হয়, এই টোটাল সলিউশনের এদিকেও আসার দরকার নাই আর কি। মানে আমি যদি পজিশন ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্ট যেটা ছিল সেটা বের করতে পারলে আসলে সেখান থেকে যেটা আসবে ভ্যালু, সেটা আসলে হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্রবাবিলিটি ইন্ডিকেট করে। এই হচ্ছে কি আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা ইমপ্লিকেশন। আরেকটা জিনিস তোমরা আমরা পরে পোস্টলেট গুলো পড়ে আসবো, এক্সপেকটেশন ভ্যালু। এইটা কাসাবের বই হয়তো বা ছিল না, বাট এক্সপেকটেশন ভ্যালু এটা আসলে স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম। যে আমি যদি কোনো একটা জিনিসের প্রবাবিলিটি জানি, এটা স্ট্যাটিস্টিক্স সার্চ করলেই দেখবা যে এক্সপেকটেশন ভ্যালু নট স্পেশালাইজ টু কোয়ান্টাম মেকানিক্স, এটা স্ট্যাটিস্টিক্সেই পড়ানো হয়। কোনো একটা সিস্টেমের বা কোনো কিছু যদি আমরা প্রবাবিলিটি জানি এবং সেই সিস্টেমের জন্য ভ্যালিড যদি কোনো অপারেটর জানি, তাহলে সেটার যদি আমি এক্সপেকটেশন ভ্যালু বের করতে চাই, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে মানে ওই যে প্রবাবিলিটি ফাংশনটা সেটার কনজুগেট মাঝখানে হচ্ছে গিয়ে সেই অপারেটরটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে আবার সেই প্রবাবিলিটি ফাংশনটা, বাম পাশেরটা কনজুগেট ডান পাশেরটা অ্যাজ ইট ইজ, মাঝখানে হচ্ছে গিয়ে যেটার জন্য আমি প্রবাবিলিটি যেটার জন্য আমি এক্সপেকটেশন ভ্যালুটা বের করতে চাই। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমাদের এক্সপেকটেশন ভ্যালুর ডেফিনেশন। এটা আসছে হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স থেকে। ঠিক আছে, সার্চ করলে দেখবা যে স্ট্যাটিস্টিক্সে এই ফর্মুলাটা দেওয়া আছে। তো এখানে আমরা এটা কেন দেখাচ্ছি, এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বললাম যে বিভিন্ন অপারেটর আসতেছে, তার মানে কখনো যদি আমাদেরকে বলা হয় যে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম বের করার জন্য, তাহলে কিন্তু যেটা হবে আমাকে যদি এই সাই জানা থাকে সিস্টেমের, আর এই অপারেটরটা এখানে জেনারেল ভাবে লিখেছি, তো তাহলে এখানে হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স যদি ওয়ান ডাইমেনশনে বের করি আর কি। কারণ মোমেন্টাম অপারেটর ছিল এটা, তার মানে মোমেন্টাম অপারেটর যদি এখানে বসাই, তাহলে এখানে আসবে হচ্ছে কি এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম, মানে পির এক্সপেকটেশন ভ্যালু। যদি পজিশনের এক্সপেকটেশন ভ্যালু বের করতে বলা হয়, তাহলে পজিশনের অপারেটর হচ্ছে কি এক্স, তাহলে এক্স যদি এখানে দেই, তাহলে ইন্টিগ্রেশনটা করে যা আসবে সেটা হচ্ছে কি এক্স এর এক্সপেকটেশন ভ্যালু স্ট্যাটিস্টিক্যালি। ঠিক আছে, যদি আমি এখানে ওই যে এইচ এর যে ফুল ফর্মটা এইচ কাট স্কয়ার বাই টুয়াইস এম এটা হচ্ছে কি ডি টু বাই ডিএক্স টু প্লাস ভি, এটা হচ্ছে কি এইচ, আমি সাই লিখি না কারণ সাই তো হচ্ছে কি বাইরে, অপারেটর কিন্তু হচ্ছে এইটা যদি আমি প্লাগ ইন করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু, কারণ হ্যামিল্টনিয়ানের করসপন্ডিং জিনিসটা আসলে এনার্জি দেয়। সো এটা হচ্ছে কি আসলে ইউজড আর কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে যে পজিশন মোমেন্টাম এনার্জি কি এক্সপেক্টেড হতে পারে ভ্যালুটা, সেটা হচ্ছে কি এই ফর্মুলাটা দিয়ে বের হয়, এবং এই জন্য তার অপারেটর তো ফিক্সড। ঠিক আছে, অপারেটর দেখো ডিফারেনশিয়াল অপারেটর গুলা। সো এই অপারেটর গুলা যেহেতু আমি জানি, তার মানে আসলে আমাদের বের করতে হবে কি আসলে সেই ঘুরে ফিরে ওই ফাংশনটাই জানতে হবে, কারণ অপারেটর সিস্টেমের সাথে ইয়ে না আর কি। এটা কোয়ান্টাম মেকানিক্স এর বেসিক থেকে চলে আসছে, গত ক্লাসে আমরা দেখেছি সেটা, যে মোমেন্টাম অপারেটর কি হবে, পজিশন অপারেটর কি হবে। সো আমি যদি কোনো একটা সিস্টেমের জন্য ওই ফাংশনটা বের করতে পারি, তার এক্সপেকটেশন ভ্যালু বের করতে পারবো, তার প্রবাবিলিটি বের করতে পারবো। ঠিক আছে, এখানে আরো কিছু কথাবার্তা আছে, এটা আসলে ওই যে জেনারেল সলিউশনটা নিয়ে আর কি। জেনারেল সলিউশন আমরা এইভাবে দেখেছি, তো এটা আসলে একটা সলিউশন আর কি। তোমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ে আসছো যে পার্টিকুলার সলিউশন আছে, বাট লিনিয়ার কম্বিনেশন
যে কোনো লিনিয়ার কম্বিনেশন সবগুলো আসলে এই সিস্টেমের জন্য ভ্যালিড আর কি। এটা আপাতত আমাদের অত সিরিয়াসলি না বুঝলেও চলবে, বাট এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সেই পিডি ওডির বই থেকে আসছে আর কি। আমরা যে সলিউশনটার কথা বলছি এটা হচ্ছে কি ওই সিস্টেমের একটা মাত্র সলিউশন, এই ধরনের আরো অনেক সলিউশন এক্সিস্ট করে আর কি। বেসিক্যালি এই যে এই ফরম্যাটের যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিলে এটাও আসলে ওই শোডিঞ্জার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে আর কি, এটা এখানে বলা হয়েছে আর কি। এটা একটা সাইড নোট আর কি, যে আমাদের এটা ওয়ান এন্ড অনলি সলিউশন না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমাদের একটু জানতে হবে, এখানেও প্রুফটা আমি হয়তো ডিটেলসে যাব না, বাট এটা জানার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে দেখা যায় যে বের করি, ওই যে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, বিশেষ করে যখন কারেন্ট বের করা লাগে টানেলিং প্রবাবিলিটি বের করি। তো আমাদের কাসাপের বইও ছিল আন্ডারগ্রেডে যে টানেলিং প্রবাবিলিটি কিভাবে বের করে। তো সেখানে একটা জিনিস এক্সাম্পলে ছিল, আমি যদি এক্সাম্পলটা আগে দেখাই, যে এই ধরনের একটা ব্যারিয়ার আছে, ব্যারিয়ারের এদিকে লেফট হ্যান্ড সাইড থেকে যদি কোনো ইলেকট্রন ফল করে রাইট হ্যান্ড সাইডে কি পরিমাণ যাচ্ছে, তো এটা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ইনসিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট টার্মটা নিচে আর রিফ্লেকশন টার্মটা উপরে, আর ট্রান্সমিশন যেটা হচ্ছে সেটাকে যদি ইনসিডেন্টটা দিয়ে ভাগ করে তাহলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে এই যে দুইটা অনুপাত নিচ্ছি দুইটা টার্মের, যে কি রাইট হ্যান্ড সাইডের কি আর লেফট হ্যান্ড সাইডের কি, মানে ইনসিডেন্ট কি, এটা আসলে যদি ইলেকট্রন দিয়ে চিন্তা করতাম, ইলেকট্রনের কারেন্ট দিয়ে, তাহলে এটা হতো যে কি পরিমাণ কারেন্ট, মানে ইলেকট্রন যদি এখানে যায় তাহলে কারেন্ট যাবে, আর যদি ফেরত যায় তাও তো একটা কারেন্ট যাবে, ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে। আমরা এখানে আসলে ইলেকট্রনই মিন করছি, বাট যেহেতু কোয়ান্টাম মেকানিক্স এখানে আসলে ইলেকট্রন কারেন্ট, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট। মানে ইলেকট্রন এই দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার যে প্রবাবিলিটি, সেইটার প্রবাবিলিটির করসপন্ডিং একটা কারেন্ট ক্যালকুলেট করা যায় আর কি। সেই প্রবাবিলিটির বেস যে কারেন্টটা, সেটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনসিডেন্ট প্রবাবিলিটি কারেন্ট। মানে এটা হচ্ছে গিয়ে পার্টিকেল কারেন্ট না, ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড অথবা ট্রান্সমিটেড প্রবাবিলিটি কারেন্ট। এই যে এখানে এই কথাটা বলা আছে, তার মানে কোন একটা সিস্টেমের যখন আমাকে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করতে বলা হবে, তখন আসলে আমাদেরকে এই প্রবাবিলিটি কারেন্টটা জানতে হবে। তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এগুলো কখন লাগে? কোন একটা সিস্টেমে যখন কারেন্ট ক্যালকুলেট করা লাগে। আমরা ওই যে পরে দেখবো যে এনইজিএফ যে বেস ক্যালকুলেশনটা আছে, সেখানে আসলে এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করা লাগে। কারণ একটা সিস্টেমে যদি ব্যারিয়ার থাকে, রেক্টেঙ্গুলার ব্যারিয়ার হতে পারে, যে আইডিয়াল ব্যারিয়ার কাসাপের বই যেরকম দেখেছো। এখন নরমালি ক্লাসিক্যাল সিস্টেম তো বলে এদিক দিয়ে কোনো কারেন্টই যাবে না, কারণ ব্যারিয়ার আছে, এটা যদি এনার্জি ব্যারিয়ারের হাইট থেকে কম থাকে তাহলে কারেন্ট হওয়ার কথা হচ্ছে J = 0, ক্লাসিক্যাল জি কারেন্ট। বাট আমরা তো মেজার করে দেখি যে আসলে কারেন্ট 0 না, তার মানে এই ধরনের সিস্টেম আসলে ক্লাসিক্যাল ফিজিক্স মেনে চলে না। তাহলে এই ধরনের কারেন্টটা কত হবে, এটা ক্লাসিক্যালি কোনোভাবেই বের করা সম্ভব না, কারণ যেভাবেই আমাদের ফর্মুলেট করি ব্যারিয়ার আছে, এদিক থেকে এদিকে কোনো ইলেকট্রনের মুভমেন্ট নেই, কারেন্ট = 0। বাট সেই ক্ষেত্রে আমরা যখন এই ধরনের ওয়েভ ফাংশন বের করব সাই এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি হবে সাই স্কয়ার, এখান থেকে একটা ফর্মুলেশন দিয়ে যদি আমরা বের করতে যাই পারি যে এখান থেকে এখানে ইলেকট্রন যাওয়ার একটা সার্টেন প্রবাবিলিটি আছে হুইচ ইজ ইন্ডিকেটেড বাই এই সাই স্কয়ার, তার করসপন্ডিং একটা কারেন্টের ইকুয়েশনও আছে, তাহলে সেই কারেন্টটা থেকে আমি চাইলে একটা সার্টেন পার্সেন্টেজ অফ প্রবাবিলিটি বের করতে পারবো। এটাকে কিন্তু ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বলে, এটাকে ট্রান্সমিশন প্রবাবিলিটিও বলে আর কি আসলে। সো বেসিক্যালি এই জন্যই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সকে বলা হয় যে প্রবাবিলিস্টিক। তো প্রবাবিলিস্টিক, এত প্রবাবিলিটি কখন, অনেকবার যখন একটা ইলেকট্রনের জন্য হয়তো বা তুমি যখন বলবা যে একটা এখান থেকে পাঠাইলাম ওইটা এত, তাহলে 50% প্রবাবিলিটি, এটা তখন এক্সপেরিমেন্ট করলে তুমি হয়তো পাবা না, তুমি হয়তো দেখলে যে কারেন্ট যাই না, ওই পাশে নাই, একটা ইলেকট্রন শুট করলে ডান পাশে গেল কি গেল না, যায় নাই। কিন্তু এরকম যদি আমরা হাজার খানেক, লাখ খানেক, মিলিয়ন খানেক ইলেকট্রন নিয়ে এই এক্সপেরিমেন্টটা করি, তখন তুমি দেখবা যে এই যে কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা যেই প্রবাবিলিটিটা বের করলাম বা এই যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করলাম, সেটা হচ্ছে গিয়ে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো এই ধরনের প্রবাবিলিটি যে ফর্মুলা, ইভেন যে আমাদের ছোট ক্লাসে যে আমরা পড়ে আসছি যে প্রবাবিলিটি, 4টা বল আছে বিভিন্ন কালারের, একটা আনার প্রবাবিলিটি কত, 25%। এটা কি তুমি একবার দুবার এক্সপেরিমেন্ট করলে হবে? হবে না। ট্রুলি র্যান্ডম যদি এক্সপেরিমেন্ট একটা সার্টেন পার্সেন্টেজ, 100 বার, 200 বার, 1000 বার, মানে যত বেশি করতে পারবা তত দেখবা যে প্রবাবিলিটি আস্তে আস্তে অ্যাকুরেট হয়ে যাচ্ছে। তো আমাদের যে ধরনের সিস্টেম, এইসব ক্ষেত্রে তখন দেখা যায় যে এগুলো আসলে অ্যাকুরেটলি আমাদের রেজাল্ট দেয় আর কি। ঠিক আছে, এখন এই প্রবাবিলিটি কারেন্টটা আসলে কোত্থেকে আসে সেটাই আসলে আমি এখানে দেখাতে চাচ্ছিলাম। প্রবাবিলিটির ফর্মুলা pxt, আমরা যদি সাই xt জানি তাহলে প্রবাবিলিটি হচ্ছে গিয়ে সাই কনজুগেট মাল্টিপ্লাইড বাই সাই, এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটির ইয়ে। দুই পাশে যদি আমি টাইম ডেরিভেটিভ নেই, কারণ আমরা বলছি যে পার্টিকেল ফ্লো না, আমরা বের করবো হচ্ছে প্রবাবিলিটি কারেন্টের ফ্লো, তাহলে এই প্রবাবিলিটির যদি টাইম ডেরিভেটিভ নেই তাহলে টাইমের সাথে প্রবাবিলিটির চেঞ্জটা বোঝা যাবে যে প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে কিনা। কারণ টাইমের সাথে যদি প্রবাবিলিটি চেঞ্জ না হয় তাহলে আসলে কারেন্ট খুঁজে পাওয়া যাবে না আর কি। এখন এটাকে তাহলে দুই পাশে ডেল বাই ডেল টি করলাম, ফর্মুলা বসিয়ে দিলাম, সাই কনজুগেট মাল্টিপ্লাইড বাই সাই।
সেখান থেকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি যে এগুলা অপারেটর ওই যে এইভাবে লিখতে হবে আর কি, যে আগে পিছু করা যাবে না আর কি, ঠিক আছে। ডেল বাই ডেল টি এটা অ্যাজ ইট ইজ আছে, আবার এটাকে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এখন আমরা যেটা করব, এই যে সাই এর যে ইকুয়েশন এবং তোমার আমরা এই যে এটা ছিল হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, এই যে 1 নাম্বার যদি বলি এটাকে, এটা সেখান থেকে আমরা যদি এটার কনজুগেট নেই, টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনের কনজুগেট, ঠিক আছে। এটা যদি নেই তাহলে এখানে যে আমাদের এই যে ফার্স্ট টার্মটা, এখানে একটা ডেল সাই বাই ডেল টি কনজুগেট আছে, আর এখানে একটা ডেরিভেটিভ টার্ম আছে। তাহলে এই দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু একটা টাইম ডেরিভেটিভ আমি পাচ্ছি। এই টাইম ডেরিভেটিভ দুইটা টার্মকে আমরা চাইলে রিপ্লেস করে ফেলতে পারি, তার মানে ডান সাইডে তখন আর কোনো টাইম ডেরিভেটিভ থাকবে না। তো বেসিক্যালি কিছুই করা হয় না, ফার্স্ট ইকুয়েশনটাতে এই যে টাইম শোডিঞ্জার ইকুয়েশনের ভ্যালুটা জাস্ট বসিয়ে এই ডেল সাই বাই ডেল টি, ডেল সাই কনজুগেট ডিভাইডেড বাই ডেল টি, এই দুইটা টার্মের ভ্যালু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই আর কি। এটাকে একটু রিঅর্গানাইজ করে তখন হচ্ছে কি এইভাবে প্রকাশ করা হয়েছে। এটাকে প্রকাশ করার ফলে যেটা দাঁড়াচ্ছে, লেফট হ্যান্ড সাইড তো প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে, এখন আমরা বলছি যে এটাকে যদি আমি এখানে দেখো ডেল বাই ডেল এক্স, ঠিক আছে, ডেল বাই ডেল এক্স, এই তার মানে একটা পজিশনের রেসপেক্টে একটা ডিফারেন্সিয়েশন আছে। আর ডেল বাই ডেল এক্সটাকে যদি আমি বাইরে নিয়ে এসে যাই, পুরো টার্মটাকে আমি যদি জে বলি, ঠিক আছে, পুরো টার্মটাকে আমি যদি জে বলি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় কি, ডেল পি বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস ডেল জে বাই ডেল এক্স। এটাকে একটা কন্টিনিউটি, কারেন্ট কন্টিনিউটি ইকুয়েশন বলা যায়। কারণ হচ্ছে তোমরা সলিড স্টেট ডিভাইসের যে সেমিকন্ডাক্টরের কন্টিনিউটি ইকুয়েশন আছে সেটা একটু খেয়াল করে দেখো। ওখানে যদি আমি ইলেকট্রনের জন্য লিখি, এটা ছিল এরকম, ডেল এন বাই ডেল টি মাইনাস ডেল জে বাই ডেল এক্স। সেম জিনিস ওখানে ছিল পার্টিকেলের কনসেন্ট্রেশন, মানে এন ছিল হচ্ছে পার্টিকেল আর কি, এনএক্স এনএক্সটি এরকম ফরম্যাটে, যে আমার ইলেকট্রনের যে, আর আমি আগেই বলছি এখানে পার্টিকেল কারেন্ট, এটা হচ্ছে কি ইলেকট্রন থাকার যে প্রবাবিলিটি সেইটার কারণে, এই জন্য এখানে পি আসছে আর কি। সো বেসিক্যালি এই ইকুয়েশনটা কে একটা কন্টিনিউটি, কারেন্ট কন্টিনিউটি ইকুয়েশনের সাথে তুলনা করলে আমরা এটাকে একটা প্রবাবিলিটি কন্টিনিউটি ইকুয়েশন বলতে পারি আর কি, যেটা হচ্ছে প্রবাবিলিটির কারেন্ট ফ্লো করে। আর প্রবাবিলিটিটা কিসের প্রবাবিলিটি? ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, মানে ইন এ সেন্স এটা আসলে মানে ফিজিক্যাল কারেন্টই আর কি, বাট ডাইরেক্টলি ফিজিক্যাল না আর কি। ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত সেটা রেসপেক্টে আমরা কারেন্টটা ক্যালকুলেট করছি। তাহলে এখন যে আমি যেটাকে বের করলাম, যে তার মানে এই ডেল এক্স বাদে বাকি যেই সব টার্ম আছে সবগুলো নিয়ে হচ্ছে কারেন্টটা আসবে। সো আমাদের ওই কারেন্ট কন্টিনিউটি ইকুয়েশনের যে ছিল সেমিকন্ডাক্টরে কিউ এন মিউ এন, মানে ওই যে মোবিলিটি দিয়ে একটা ইকুয়েশন ছিল, বাট এখন যেহেতু আমরা কোয়ান্টাম মেকানিক্সে আছি সেই ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে, মানে ওই যে ভিতরে যে টার্মগুলো ছিল। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রবাবিলিটি কন্টিনিউটি ইকুয়েশন। সো এইটাই আসলে বের করতে হয়। তো এখানে যেই কারেন্টটা বলছি এই কারেন্টটারই রেশিও আর কি, মানে আমাদের এখানে যে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অথবা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতে হবে, তো এই কারেন্টটারই আসলে রেশিও বের করা। তো আইডিয়াল অনেকগুলো সিস্টেমের জন্য আসলে এই কারেন্টের রেশিও নিলে কি হয়, তখন দেখা যায় যে অনেক কিছু বাদ গিয়ে শুধু কোএফিশিয়েন্টের স্কয়ার নিলেই হয়। তোমরা একটু কাসাপের, আমি বলেছিলাম রিভিউ করার জন্য, যদি দেখে দাও কাসাপের বইয়ে একটা রেক্টেঙ্গুলার ব্যারিয়ারের ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করা আছে। তখন এখানে টি ইকুয়াল টু মোস্ট প্রবাবলি ওই যে 5টা টার্ম থাকে, এফ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এই ধরনের একটা ইয়ে করেছে আর ওয়েভ ফাংশনগুলোকে করে বলছে যে এটাই হচ্ছে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। এই যে শুধু কোএফিশিয়েন্ট স্কয়ার নিলেই যে ট্রান্সমিশনের প্রবাবিলিটি বের হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এসেছে হচ্ছে কি এই টার্মগুলো ইউজ করে আর কি, ঠিক আছে। এই টার্মটা যদি তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করো তখন দেখবে যে অনেক কাটাকাটি হয়, কাটাকাটি করে পার্টিকুলার কিছু আইডিয়াল সিস্টেমের জন্য জাস্ট কোএফিশিয়েন্টগুলো স্কয়ার করলেই দেখা যায় যে অ্যাকচুয়াল প্রবাবিলিটি বা এই যে ট্রান্সমিশন প্রবাবিলিটি, রিফ্লেকশন প্রবাবিলিটি এগুলা বের হয়ে যায়। অফকোর্স এগুলা কিন্তু ফাংশন অফ ই, মানে ইনসিডেন্ট এনার্জি কত সেটার সাথে রিলেটেড, ঠিক আছে। কারণ এই সাইগুলোও কিন্তু ফাংশন অফ ই, তাই না? সাই তো এক এক এনার্জিতে এক এক রকম হয় আর কি, আমরা জানি ওই লেভেল থাকে। সো এটা একটা দিক আর কি, যেটার ইউজ তোমরা অলরেডি করে আসছো আন্ডারগ্রেডে। এখন আমরা কুইকলি একটু দেখব শোডিঞ্জার ইকুয়েশনের যে বা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক কিছু পোস্টুলেট, এগুলোর অলরেডি ম্যাক্সিমামগুলো তোমরা আগেই শুনে আসছো। এখানে প্রথম আমরা যেটা বলতে চাচ্ছি যে যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমকে কমপ্লিটলি ডিফাইন করা যাবে একটা ফাংশন দিয়ে, যেটাকে আমরা হচ্ছে ওয়েভ ফাংশন বলি, এবং ফাংশনটা নরমালি হচ্ছে গিয়ে নরমালাইজ করা থাকার কথা। এটা হচ্ছে ওয়েভ ফাংশনের একটা ধর্ম। নরমালাইজ মানে কি, ইন্টিগ্রেশন আকারে, এটা হচ্ছে এখানে ব্রায়ান কে নোটেশনে আছে। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন ফরম্যাটে লিখি, তার মানে সাই মাল্টিপ্লাইড বাই ডি সাই ডি আর
3 dr3 মানে dx dy dz ইকুয়াল টু 1। এটা হচ্ছে নরমালাইজেশন কন্ডিশন। মানে হচ্ছে এটাকে দুই ভাবে বোঝা যায়। নরমালাইজেশন কন্ডিশনে একটা ইমপ্লিকেশন হচ্ছে যে তুমি যেই সিস্টেম যেই ফাংশনটা দিয়ে ইলেকট্রনটাকে রিপ্রেজেন্ট করবা, এইটা যদি প্রবাবিলিটি ইন্ডিকেট করে, তার মানে স্কয়ার, তার মানে এটাকে আমি এই গুণফলটা কি, এটা হচ্ছে গিয়ে পি, তাই তো? সো প্রবাবিলিটি যদি আমি -ইনফিনিটি টু +ইনফিনিটি ফুল ডোমেইনে করি, ইলেকট্রনটা তো কোথাও না কোথাও থাকবে, তার মানে সেটা অবশ্যই টোটালটা যদি আমি ইন্ডিকেট করে ফেলি, এটা 1 দিবে। এটাই হচ্ছে নরমালাইজ কন্ডিশন। এটাকে যদি ব্রায়ান কেট নোটেশনে লিখি, এইভাবে লিখেছে, তাই না? তাহলে এইটা আসলে কি, এটা তো আসলে সাই এবং সাই, তার মানে এটা এই যে ব্রায়ান ক্যাট নোটেশনে লেখা, এটা তো আসলে হচ্ছে কি ওই যে এই পাঁচটা কনজুগেট, একটা হচ্ছে রো ভেক্টর, একটা কলাম ভেক্টর ছিল, তাই না? তার মানে এটাও কিন্তু আসলে ওই একই জিনিস ইন্ডিকেট করে। ইন্টিগ্রেট করলে যা আসবে ম্যাট্রিক্স, ইন্টিগ্রেট করে ম্যাট্রিক্স, সরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ইন্টিগ্রেশন করা যাবে না? এটা জানো তো সবাই, তাই না? রো কলাম গুণ করা আর ইন্টিগ্রেশন করা কিন্তু একই কথা, সামেশন। কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি হয়, আবার সাম করে না? একটা রো থাকলে একটা কলাম থাকলে গুণটা হয়, তখন কি হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে সামও তো হয়ে যায়। তার মানে এই রো এন্ড কেট হিসেবে, ব্রায়ান ক্যাট হিসেবে থাকা কিন্তু মানে হচ্ছে ম্যাট্রিক্স গুণ হচ্ছে। ম্যাট্রিক্স গুণ হওয়া আর এই ইন্টিগ্রেশনটা হওয়া কিন্তু একই কথা, ঠিক আছে? ইন্টিগ্রেশনও তাই করে। সো এই জন্য এই দুইটা আসলে একই কথা। নরমালাইজ কন্ডিশন যদি ব্রায়ান কেট নোটেশনে লিখি তাহলে এইভাবে লেখে, অথবা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে লিখলে এইভাবে লেখে। মানে টোটাল ডোমেইনে প্রবাবিলিটিটা অবশ্যই 1 হবে। এটা আসলে ফিজিক্স দিয়েও চিন্তা করলে, কমন সেন্স দিয়ে চিন্তা করলেই বোঝা যায়। এটা হচ্ছে গিয়ে একটা সাইড। নেক্সট হচ্ছে গিয়ে এই যে আমরা তাকে রিপ্রেজেন্ট করছি একটা কেট ভেক্টর, কেট ভেক্টর মানে কনজুগেটটা না, নরমাল দিয়ে। এটার করসপন্ডিং যে অবজারভেবল এই সিস্টেমে যে করসপন্ডিং অবজারভেবল গুলা থাকবে, এটা অলরেডি আলাপ করে আসছে, মানে একটু ফর্মাল ভাবে বলছি আর কি। সেই অবজারভেবল গুলা, যেগুলাকে অবজার্ভ করা যাবে, মানে হচ্ছে যেগুলাকে এক্সপেরিমেন্টালি মেজার করা যাবে, সেগুলার করসপন্ডিং অবশ্যই একটা অপারেটর আছে। মানে এটা আমরা জানি বা না জানি, একটা করসপন্ডিং অপারেটর এখানে অবশ্যই থাকবে আর কি। এটা হলো কোয়ান্টাম মেকানিক্সের ধর্ম। যদি ওটা জানি, তাহলে ওই যে ওইটার ভ্যালু বের করতে গেলে যেটা বললাম, এক্সপেকটেশন ভ্যালু দিয়ে চাইলে বের করা যাবে। এখানে এক্সাম্পল হিসেবে ওই যে মোমেন্টাম অপারেটরটার কথা বলা আছে আর কি, বাট ওই আমি যেটা বলেছি সেটাই আর কি। সো এটা একটা পোস্টুলেট হিসাবে ইয়ে করেছে। এবং এই ধরনের অপারেটরগুলা যেহেতু এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্ডিকেট করে, এগুলো সবগুলাকে, যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্ডিকেট করে, সেগুলোকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি ফর এক্সাম্পল এই যে এনার্জি অপারেটরটার কথা বললাম, হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স একটু পরেই আমরা দেখব। হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স থেকে চাইলে এনার্জি বের করা যায়, কারণ হ্যামিল্টনিয়ান করসপন্ডিং টার্মটা অবজারভেবল হচ্ছে এনার্জি। সিস্টেম এনার্জি বের করতে চাই, হ্যামিল্টনিয়ান অপারেটর থেকে আসবে সেটা। এখন এই হ্যামিল্টনিয়ান অপারেটর যখন ম্যাট্রিক্স ফরম্যাটে লিখবো, এটাকে যখন এনার্জি বের করব, কি এনার্জি আসবে, যে কোনো এনার্জি আসবে না কোন এনার্জি আসবে? তো এটারও একটা পোস্টুলেট আছে যে এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং যদি আমি এক্সপেরিমেন্ট করে বের করি এই সিস্টেমটার এনার্জি, সে এক এক সময় এক এক এনার্জি দিবে, সেটা ঠিক আছে, বাট ওইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই সিস্টেমটার আইগেন এনার্জি। অন্যভাবে যদি বলি, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তোমরা দেখো, এটা ডান পাশেও হচ্ছে সাই আছে, এইচ সাই ই সাই। এটা কি ধরনের ইকুয়েশন? মানে সাই তো আর কাটাকাটি করা যায় না যেহেতু অপারেটর আছে, বাট দুই পাশেই কিন্তু একটা যেই জিনিসটা বের করব সেই জিনিসটা আছে, এবং এখানে দুইটা আননোন আছে। এই যে একটা পার্টিকুলার স্পেশালাইজড ইকুয়েশন, এটার এনার্জিটাও আননোন, এটার ওয়েভ ফাংশনটাও আননোন। তো নর্মাল সেন্সে দুইটা আননোন থাকলে মিনিমাম দুইটা ইকুয়েশন লাগে। একটা ইকুয়েশন দিয়ে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন সলভ করতে পারার কথা না। বাট এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, স্পেশাল ক্যাটাগরির ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেগুলোকে আইগেন ভ্যালু প্রবলেম বলে, তাই না? বই দেখো, এটাকে আইগেন ভ্যালু, এই ধরনের প্রবলেমকে আইগেন ভ্যালু প্রবলেম বলে। এই জন্য এটা আসলে একটা ইকুয়েশন দিয়েও এই দুইটার আননোন বের করা পসিবল। তার মানে এটা বের করতে গেলে আমরা দেখবো যে এইচ এর করসপন্ডিং যদি ম্যাট্রিক্স আকারে করি, তাহলে এটার ম্যাট্রিক্সটা বের করা লাগবে, এবং তারপরে এই ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু বের করলে এটা আরেকটা ম্যাট্রিক্স দিবে আর কি। তার মানে অনেকগুলো এনার্জি দিবে, সাপোজ 10টা এনার্জি দিল। তার মানে এক্সপেরিমেন্ট করলে তুমি যখন ভ্যালুগুলো পাবা, এই যে ম্যাট্রিক্সটা সলভ করে অ্যানালাইটিক্যালি আমরা যেই ইর করসপন্ডিং যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেই ভ্যালুগুলোই শুধু এক্সপেরিমেন্টালি পাওয়া যাবে, অন্যগুলো না, ঠিক আছে? এটাও একটা তার
পোস্টুলেট, ঠিক আছে। দি পসিবল কি লেখা আছে দেখো, দি অনলি পসিবল রেজাল্ট অফ দ্য মেজারমেন্ট অফ এন অবজারভেবল এ ইজ ওয়ান অফ দ্য আইগেন ভ্যালুজ অফ দি করসপন্ডিং অপারেটর এ বার লেখা আছে। এটাকে আমি আসলে এনার্জি দিয়ে বুঝিয়েছি, কারণ এটা যে কোনো অপারেটর ক্ষেত্রে একই জিনিস। মানে কোয়ান্টাম মেকানিক্যাল হ্যামিল্টনিয়ান অপারেটর ক্ষেত্রে সেটা হচ্ছে কি আসলে এনার্জি হবে আর কি। বাট এখানে একেবারে জেনারেলাইজ করে বলা আছে যে কোনো একটা অবজারভেবলের যদি মেজারমেন্ট করে আমি যে পসিবল ভ্যালুটা পেতে পারি সেটা হচ্ছে ওই অপারেটর ওটার করসপন্ডিং অপারেটরের আইগেন ভ্যালু, ঠিক আছে। তার মানে এইচ এর করসপন্ডিং যে আইগেন ভ্যালু আছে সেগুলোই হচ্ছে কি শুধুমাত্র এনার্জির ভ্যালু মেজার করলে পাওয়া যাবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি সেই মেজারমেন্ট থেকে এভারেজ ভ্যালু কেমন আসতে পারে সেটা যদি বের করি, একটা এক্সপেরিমেন্ট করব বারবার করে, আমরা এভারেজ করি না, এক্সপেরিমেন্টের সাধারণত এভারেজ করে এক্সপেরিমেন্টাল কাজ যখন করে, সেই এভারেজ ভ্যালুটার ফর্মুলা হচ্ছে গিয়ে মানে এই যে ওই ফাংশন দিয়ে যেটাকে যে ডিফাইন করেছি দেখো, এ হচ্ছে গিয়ে এটার করসপন্ডিং যে অপারেটর যদি এ থাকে তার এভারেজ ভ্যালু হবে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু আর নিচে হচ্ছে গিয়ে নরমালাইজেশন কন্ডিশন। তার মানে সাইটা যদি আমার ওই ফাংশনটা অলরেডি নরমালাইজ থাকে তাহলে নিচের টার্মটা কিন্তু আসলে 1, সেক্ষেত্রে এভারেজ ভ্যালু এন্ড এক্সপেকটেশন ভ্যালু সমানই হবে আর কি, ঠিক আছে। বাট এটা ইন জেনারেলি বলা আছে, এটাও এই পার্টিকুলার ইয়েটা আসলে ইয়ে থেকে আসছে, এটাও স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, এটা স্ট্যাটিস্টিক্স এর ইকুয়েশন, ঠিক আছে। সো এটা জেনারেল ভাবে আসছে, যে কোনো প্রবাবিলিটি ফাংশনের থেকে যদি কোনো ওখানকার ওই সিস্টেমের কোনো এভারেজ ভ্যালু বের করতে বলা হয়, যেটা যেটা ওই প্রবাবিলিটি ফাংশনটাকে দিয়ে ডিফাইন করা যায়, সেক্ষেত্রে এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে এটা জেনারেল ভাবে, ঠিক আছে। ফর্মুলাটা আসলে এইভাবে লেখে, স্ট্যাটিস্টিক্স বইতে এইভাবে পাবা না, পাবা হচ্ছে গিয়ে এ অপারেটর পি, মানে এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে dx ডিভাইডেড বাই px dx, সাপোজ px মানে কিন্তু সাই x স্কয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি সাই ইটসেলফ নরমালাইজ হয় তাহলে ওই যে নরমালাইজেশন কন্ডিশন আগে বলে আসলাম, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু তো 1। তো সেক্ষেত্রে এক্সপেকটেশন ভ্যালু যে ফর্মুলা এভারেজ ভ্যালুর ফর্মুলা সেম হবে আর কি। বাট ইন জেনারেল স্ট্যাটিস্টিক্সে এভারেজ ভ্যালু এবং এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা ডিফারেন্ট। এক্সপেকটেশন ভ্যালু বের করার সময় এখানে বলে আসছি যে সাইটা নরমালাইজ হতে হবে আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দুইটা সেম দিবে আর কি, বাট ক্লিয়ার থাকা ভালো আর কি। তো এই হচ্ছে কি আমাদের কি বলে মেইন যেগুলো ছিল আর কি। আরেকটা কিছু বইয়ে এই হাইপোথিসিসটাও পাওয়া যায়, দ্য ওয়েভ ফাংশন ইভলভস ইন টাইম, যে টাইমের সাথে কিভাবে ইভলভ করে এটা অলরেডি আমরা বলে আসছি। এই যে হ্যামিল্টনের অপারেটরটা আসলে কি বের করে, টাইম ইভলিউশন বের করে আর কি। দ্য ওয়েভ ফাংশন ইভলভস ইন টাইম অ্যাকর্ডিং টু দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইচ ইজ দ্য অপারেটর করসপন্ডিং টু দি ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান। গত 2 দিন ধরে আমরা যা আলাপ করছিলাম যে এইচ হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনিয়ানের করসপন্ডিং অপারেটর। সো এই হচ্ছে কি আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের মোটামুটি ভাবে যে পোস্টুলেটগুলো ছিল। আরেক এটা আমি এখানে লিখেছি, সব বইয়ে থাকেও না। বেসিক্যালি এই যে হ্যামিল্টনিয়ান থেকে যে আমাদের সিস্টেমের ওই ফাংশনগুলো বের করা হবে, বলছে যে এটা আসলে আমাদের পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে আর কি। মানে এখানে ওই ফাংশনগুলো অ্যান্টিসিমেট্রিক আসে, ওই একসাথে দুইটা থাকতে পারবে না, যে এখানে এক্সক্লুশন প্রিন্সিপালের একটা ধর্ম আছে যেটা সেটা আসে মেনে চলবে আর কি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি মেইন পোস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ ফাংশনের না কিন্তু, ঠিক আছে। এগুলো সবগুলো দেখো উপরে হেডলাইন দিয়েছি, কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব। এবার আমরা আসি আমাদের নেক্সট আলাপ আলোচনা হচ্ছে গিয়ে, এখন আমাদের মোটামুটি আমরা বুঝলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন কোত্থেকে আসে, ডিপেন্ডেন্ট টাইম ডিপেন্ডেন্ট সবগুলাই। এটা এখন আমরা সলভ করব। তো সলভ করার জন্য অ্যানালাইটিক্যাল কিছু ওয়ে আছে, আমি আর এই কোর্সে এটা রিপিট করব না। ওই যে কাসাপের বইয়ের 3rd চ্যাপ্টারে অথবা তোমরা নেটে কাসাপের বইয়ের 3rd চ্যাপ্টারে ইনফিনিট পটেনশিয়াল ওয়ের জন্য সলিউশন দেওয়া আছে, হাইড্রোজেন অ্যাটমের জন্য সলিউশন দেওয়া আছে, এবং রেক্টেঙ্গুলার পটেনশিয়াল ব্যারিয়ারের জন্য সলিউশন দেওয়া আছে। মানে আইগেন ভ্যালু বের করা সেটাও বলা আছে, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট সেটাও বলা আছে, অ্যানালিটিক্যালি কিভাবে বের করে। যেহেতু ওই ধরনের সিস্টেমগুলো দিয়ে খুব বেশি নিউমেরিক্যাল কাজ ছাড়া এখন রিসার্চ চলে না, এই জন্য আমি আসলে সরাসরি নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করবো আর কি। বাট ওই জিনিসটা লাগবে আর কি, তোমরা একটু দেখে নিও আর কি, তাহলে সুবিধা হবে আর কি এগুলো বুঝতে। তো আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি আমি বলি যে সাপোজ ইনফিনিট পটেনশিয়াল ওয়েলের জন্য আমরা যদি সলভ করতে চাই, যে একটা ওয়েল দেওয়া আছে, নিউমেরিক্যাল কথা বলছি, ঠিক আছে। এখন এটার করসপন্ডিং এনার্জি লেভেলগুলো, যে ওয়েলে কোথায় কোথায় এনার্জি থাকে, U1 E2 E3 ওয়েল দেওয়া আছে, এগুলো U1 E2 E3 এগুলো বের করব, এবং ψ1 ψ2 ψ3 এগুলাও বের করব, ঠিক আছে। তো এটা বের করার একটা যদি ইনফিনিট পটেনশিয়াল হয়, এটা আইডিয়াল পটেনশিয়াল, এটার সলিউশন যত টেক্সট বুক আছে এটা আছে,
মানে এটা একেবারে শুরুই করে এটা দিয়ে। সেই সলিউশনটা আমরা যদি এখন নিউমেরিক্যালি বের করতে চাই, বেসিক্যালি ওই ইকুয়েশন তো জানি, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে নিউমেরিক্যালি সলভ করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো এটা করার বলেছি দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল সলভার যেগুলো এই যে কমসল মাল্টিফিজিক্স এগুলাতে এই ধরনের ফরম্যাটগুলো বলা আছে সেটা দিয়ে করা যেতে পারে, অথবা হচ্ছে গিয়ে নিজে যদি কোড করতে পারি তাহলেও সলভ করা যেতে পারে। তো একেবারে যেহেতু ওয়ান ডাইমেনশনাল বেসিক সলিউশন, আমি বলছি এই পার্টিকুলার দুই একটা সলিউশন আমি দেখিয়ে দিব যেগুলো কোড করলে অ্যাটলিস্ট ম্যাটল্যাব দিয়ে সলভ করা সম্ভব। বেশি কোড না, 10-20 লাইন 20-25 লাইন হয় আর কি, থিওরিটা বুঝলে আর কি। সো আমরা এখানে বেসিক্যালি ফাইনাইট ডিফারেন্স মেথড বলে একটা নিউমেরিক্যাল মেথড আছে, এগুলো কোয়ান্টাম মেকানিক্সের স্পেশালাইজ কিছু না, ম্যাথমেটিক্সের ব্যাপার। ফাইনাইট ডিফারেন্স মেথড, ঠিক আছে, এগুলো ম্যাথমেটিক্সের অনেক লেকচার তোমরা পাবা। ফাইনাইট ডিফারেন্স নিউমেরিক্যাল মেথড ইউজ করে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে সেটা দেখবো আর কি। মানে ফার্স্ট অর্ডার তো অবশ্যই করা যাবে, একই নিয়ম, অর্ডার বাড়লেও করা যাবে, সেটা যদি আমরা জানি আর কি যে অর্ডারটা কিভাবে আসলে চেঞ্জ হচ্ছে। এটা করতে গেলে কয়েকটা জিনিস লাগবে। ফাইনাইট ডিফারেন্স মেথডে আমাদের যে ইকুয়েশনের যে ফরম্যাটটা সেটাকে কিভাবে ম্যাট্রিক্সে কনভার্ট করে, মানে নিউমেরিক্যালি তো করতে গেলে ডিসক্রিটাইজ করতে হবে, তো ডিসক্রিটাইজ করতে গেলে ইকুয়েশনগুলো আসলে ম্যাট্রিক্স ফরম্যাটে চলে যায় আর কি। তো সেটা জানবে, এবং তোমরা জানো যে ম্যাটল্যাব হচ্ছেই সফটওয়্যারটা ম্যাট্রিক্স বেস জিনিস নিয়ে কাজ করে আর কি, তাই না? সো আমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাট্রিক্স ফরম্যাট কিভাবে বের করে সেটা জানতে হবে। প্লাস আরেকটা জিনিস, অ্যানালাইটিক্যালি তোমরা জানো যদি সেকেন্ড অর্ডার হয় মিনিমাম দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগে। ওই যে আননোন আসে দুইটা ইন্টিগ্রেশন, কারণ সেকেন্ড অর্ডার মানে কি, যদি এটাকে অ্যানালাইটিক একেবারে বেসিক অ্যানালাইটিক্যালি করতে চাই দুইবার ইন্টিগ্রেট করতে হবে। আর অনেক ভাবে আছে ওই যে সলিউশন ধরে করে, যে ধরে নেই যে সলিউশনটা দেখতে এরকম a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x, সেটা দিয়ে অনেক সময় করে কি ওই প্লাগ ইন করে তখন হচ্ছে গিয়ে আননোন কনস্ট্যান্ট বের করে, এটা একভাবে করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে তুমি যদি ফরম্যাট যদি ফেভার করে সেক্ষেত্রে তুমি ইন্টিগ্রেশন করলে অটোমেটিক একটা আননোন কনস্ট্যান্ট চলে আসে। তো আননোন কনস্ট্যান্টের ভ্যালু বের করতে গেলে নোন কিছু একটা লাগবে। তো সেটা আসলে কি, সেটাকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন মানে এই সিস্টেমের কোনো একটা পয়েন্টে আমি একটা ভ্যালু, ওই আমি যে জিনিসটা বের করব, সাপোজ সাই বের করব, তার মানে কোনো একটা পয়েন্টে আমার সাইটা নোন, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি বলছে কারণ কি, সাধারণত মাঝখানে বরাবর কোথাও জানা থাকে না, বাউন্ডারি ভ্যালুগুলো জানা থাকে, সেক্ষেত্রে আসলে এটাকে বলে যে আমি যদি শুধু বাউন্ডারিতে জানি ভ্যালুটা, এই জন্য ওটাকে বাউন্ডারি কন্ডিশন বলে। যদি সেকেন্ড অর্ডার হয় এরকম দুইটা কনস্ট্যান্ট আসে, সেক্ষেত্রে দুইটা আননোনের ভ্যালু বের করা লাগে, এই জন্য দুইটা বাউন্ডারি আসলে লাগে। এটা যদি পার্টিকুলারলি আমরা অন্যভাবে বলি, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সে আমাদের পয়সন ইকুয়েশন ও সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো পয়সন ইকুয়েশন কখন ইউজ করব, যখন হচ্ছে কি আমাদের পটেনশিয়াল প্রোফাইল বের করে। তো পটেনশিয়াল প্রোফাইল ফিজিক্যালি আসলে ব্যাপারটা কি, আমি একটা সিস্টেমে ভোল্টেজ দিব, তো ভোল্টেজ দিলে কি হয়, দুইটা এন্ড জানি, দুইটা প্রোব তো ধরা লাগবে, যে ভোল্টেজ যখন আমি বের করব, ভোল্টেজ তো আর এমনি এমনি দেওয়া হয়ে যাবে না, আমার একটা মসফেট আছে বা যাই থাকুক না কেন, এই এন্ডে একটা ভোল্টেজ দিব, অন্য এন্ড হয়তো বা গ্রাউন্ড করে রাখবো, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে 0 ভোল্ট, আমি যদি 2 ভোল্ট দিই তাহলে এখানে 2 ভোল্ট। এই যে আমি এই সিস্টেমটা সলভ করব পয়সন ইকুয়েশন, যে এইখানে সিস্টেমে পটেনশিয়ালটা কিভাবে ভ্যারি করে। বাউন্ডারি কি, বাউন্ডারি হচ্ছে এই পয়েন্টের ভ্যালু 2, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে সলিউশন করলে কি আসবে, সলিউশন করলে মাঝখানে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশনটা সে দেখাবে, এই যে 2 থেকে 0 পর্যন্ত যাচ্ছে সে কি ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, কোথায় কত ভ্যালু সেটা সে বের করে দিবে। কিন্তু মিনিমাম আমাদেরকে এই দুইটা পয়েন্টের ভ্যালু জানা লাগবে। সেই দুইটা পয়েন্টের ভ্যালু ফিজিক্যাল সিস্টেমের সাথে করেসপন্ডিং করলে খুব ইজিলি, যে ভোল্টেজের কথা যদি বলি পয়সন ইকুয়েশনের সলিউশন, সেক্ষেত্রে আসলে ভোল্টেজ থেকে আসে জিনিসটা আর কি, ঠিক আছে। সিমিলার ভাবে শোডিঞ্জার ইকুয়েশনের জন্য বের করা যায়। শোডিঞ্জার ইকুয়েশন নিয়ে আমরা আলাপ করছি যেহেতু কোয়ান্টাম মেকানিক্যাল রিলেটেড সাবজেক্ট, পয়সন ইকুয়েশন তো আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের জিনিস আর কি, বাট সেটাও আমাদের লাগবে কারণ সেটা ছাড়া তো আর সিস্টেম সলভ করা যাবে না। তো পয়সন ইকুয়েশন আমরা পরে ইনকর্পোরেট করব, আগে আমরা শোডিঞ্জার ইকুয়েশনে আসি, যে এখন শোডিঞ্জার ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। এটা আবার ডাইরেক্ট একেবারে সিম্পল 2Dও না, যে বললাম আইগেন ভ্যালু প্রবলেম। তো এটা বের করতে গেলে আমাদের যেই বাউন্ডারি কন্ডিশন বা যেই কন্ডিশনগুলো আমাদের নোন থাকে, একটা হচ্ছে গিয়ে যেই সাইজ, আমি যদি কখনো কোনো উল্টাভাবে বের করি, যে আমি আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে দেওয়া হয়েছে কাসাবের বই যেভাবে করেছে, সাই এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার আলফা এক্স, এরকম বি টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এই টাইপের, ওই যে সরি জে কে এক্স এইভাবে ধরেছে আর কি, মাইনাস জে কে এক্স, এইভাবে একটা ফরম্যাট ধরে বলছে এইটা হচ্ছে গিয়ে সাই, এটাকে আমি ওই ইকুয়েশনে দিয়ে দিলাম, তখন হচ্ছে কি এই যে আননোন এ বি আর হচ্ছে উপরে যে কে, এগুলার ভ্যালু বের করেছে, এটা একটা সলিউশন। এটা করতে গিয়ে আননোন গুলা বের করার জন্য কিছু ফিজিক্যাল কনস্ট্যান্ট তারা ইউজ করেছে। এর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে এই যে ওয়েভ ফাংশনটা আমরা বের করব সাই, সেই সাই মাস্ট বি কন্টিনিউয়াস।
ঠিক আছে, তার মানে সাই এক্স কন্টিনিউয়াস বলছি, তার মানে এখানে যদি কোনো বাউন্ডারি থাকে, দুই ধরনের বা তিন ধরনের যাই ম্যাটেরিয়াল থাকুক না কেন, আমি একেবারে বাউন্ডারিতে সাই ওয়ান যা হবে সাই টুও তাই হবে আর কি। এটাই মিন করছে আর কি, আর কিছু না। এটার ইমপ্লিমেন্টেশনটা আমরা একটু পরে দেখবো। আরেকটা হচ্ছে গিয়ে তার ডেরিভেটিভও কন্টিনিউয়াস। তো তোমাদের ক্লাসিক্যাল যে বইগুলা সেগুলাতে বলা থাকে হচ্ছে গিয়ে দি স্লোপ অফ দ্য ফাংশন ইন এক্স মাস্ট বি কন্টিনিউয়াস। আসলে ব্যাপারটা এক্স্যাক্টলি তা না। সেকেন্ড অর্ডার যেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমাদের এই যে এটা যদি একটু খেয়াল করো, এখানে সেকেন্ড অর্ডার আছে তো মাইনাস স্কয়ার স্কয়ার বাই 2m, এখানে ডাইরেক্ট ddx2 লিখেছি আমরা, বাট এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা আসলে দেখতে এইরকম। স্কয়ার স্কয়ার এটার বাইরেও রাখা যায় আর কি, কিন্তু এমটা ভিতরে, মানে এখানে কিন্তু একটা সেপারেট। এটাকে যদি আমরা আরেকটু ইয়ে করি আর কি, এক্সপ্যান্ড করি, এটা নিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে দুইটা ডিফারেন্সিয়েশন, যদি কোনো জায়গায় এম, এই যে ইফেক্টিভ মাস যেটা, এটা যদি ফাংশন অফ এক্স হয়, ইফেক্টিভ মাস যদি একটা সিস্টেমে পজিশনের সাথে ভ্যারি করে, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে এই ফরম্যাটে করলে ভুল রেজাল্ট দিবে। শ্রোডিঞ্জার ইকুয়েশনের আরো এক্সাক্ট ফরম্যাট যদি বলি, মানে এমটা আসলে একটা ডিফারেন্সিয়েশনের ভিতরে আছে, ঠিক আছে। এই জন্য আমি তখন কন্ডিশনগুলো বলেই দিচ্ছি, কাজটা ইজি করে দিচ্ছি। এই জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনের জন্য সেকেন্ড যে কন্ডিশনটা, যে ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে, তার মানে আসলে এই টার্মটা কন্টিনিউয়াস হতে হয়। নরমাল হলে আমরা বলতাম যে dψ1 বাই dx ইজ ইকুয়াল টু dψ2, মানে বাউন্ডারির দুই পাশে এই দুইটা সমান। কিন্তু যেহেতু এমও, এই যে m1 m2 লিখেছি, মানে হচ্ছে গিয়ে দুইটা যদি সেম হয় m1 m2, তাহলে তো আর কোনো ভ্যারি করার কিছু নেই। বাট এখানে আমার বলছি যে এই বাউন্ডারির এই পাশে যদি ইফেক্টিভ মাস একরকম হয়, ওই পাশে যদি ইফেক্টিভ মাস আরেক রকম হয়, তাহলে আসলে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করার সময়, ইভেন অ্যানালিটিক্যালি সলভ করার সময় এই বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করতে হবে। কাসাপের বইয়ে যখন অ্যানালিটিক্যালি সলিউশনটা করেছে, তোমাদের যে প্রবলেমগুলো আছে সবগুলাতে হচ্ছে কি একটা মাত্র সেম টাইপের ম্যাটেরিয়াল, এজন্য m1 m2 m3 যত রিজনই ছিল সবগুলার আসলে ইফেক্টিভ মাস সেম ধরে করা হয়েছে। প্র্যাকটিক্যালি কিন্তু আসলে এরকম হয় না। ফর এক্সাম্পল যদি মসফেটই হয় না কেন, মসের ক্ষেত্রে মেটাল থাকবে, অক্সাইড থাকবে, সেমিকন্ডাক্টর থাকবে, তিন ধরনের ম্যাটেরিয়ালে ইফেক্টিভ মাস কিন্তু তিন ধরনের হবে। তো সেক্ষেত্রে তুমি যখন এই ধরনের সিস্টেম সলভ করতে যাবা, এই বাউন্ডারি কন্ডিশনটা খেয়াল রাখতে হবে যে এখানে মাসটাও ইনক্লুডেড, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বাউন্ডারি কন্ডিশনটা। এমনি তো ভ্যালু জানি, সাইয়ের ভ্যালু হয়তো বলা থাকবে যে সাই 0 তে কত আছে, সাই এ তে কত আছে। ইন এডিশন আরো এই দুইটা ফিজিক্যাল কন্ডিশন, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, তার ডেরিভেটিভ এবং ইনভার্স প্রপোর্শনাল টু হচ্ছে গিয়ে ওই যে ইফেক্টিভ মাস, এটাও হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে। এখানে ওই যে আমি এটার এক্সাম্পল অলরেডি বলে ফেলেছি। সাপোজ একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে, এটা হলো একটা এক্সাম্পল আর কি, ওই যে আজকের আলোচনার। এখানে একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে, পার্টিকেল ইজ ইন স্টেট সাই এক্স, সাম আরবিটারি ওয়েভ ফাংশন ধরো আছে। এটার এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম, মানে পি মানে হচ্ছে মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বের করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো, ওই যে আমি এখানে যেটা দেখিয়েছি, এটাতে আমরা এক্সপেকটেশন ভ্যালু বলেছি যে এভাবে বের করা যাবে। তাহলে এটা হচ্ছে কনজুগেট, এটা হচ্ছে কি তোমার নরমালটা, আর মাঝখানে হচ্ছে অপারেটরটা, যে পি উপরে, এটা অন্য একটা বই থেকে দেওয়া হয়েছে, এটা অনেকে পি এভাবে লিখে আর কি, জাস্ট পি করসপন্ডিং অপারেটর। তাহলে অপারেটর কি, মাইনাস আইএইচ নাবলা, ওয়ান ডাইমেনশন যেহেতু ডেল বাই ডেল এক্স, এই পাশে হচ্ছে গিয়ে কনজুগেট, এই জন্য দেখো যে এখানে ছিল প্লাস আই, এটা হচ্ছে গিয়ে মাইনাস আই দিয়েছে, আর তারপরে এটাতে অ্যাজ ইট ইজ বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে ওয়েভ ফাংশনের কনজুগেট এই পাশে, রিয়েল ওয়েভ ফাংশন এই জায়গায়, মাঝখানে হচ্ছে অপারেটর। এটা দিয়ে জাস্ট ইন্টিগ্রেট করে বের করেছে তার এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম হচ্ছে গিয়ে এটা। এটা কোনো পার্টিকুলার এখানে ভ্যালু দেওয়া নাই আর কি, এটা যদি নিউমেরিক্যাল প্রবলেম এখানে ভ্যালু দেওয়া থাকতো তাহলে এটা হচ্ছে একটা ফিক্সড কনস্ট্যান্টের ভ্যালু আসতে পারতো। বাট আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এক্সপেকটেশন ভ্যালু পি বলি, এক্স বলি, এনার্জি বলি, বাইর করা জাস্ট একটা ইন্টিগ্রেট করা, একই কথা, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল। আমরা এবার আসল আমাদের ইয়েতে যাই, এগুলো আমি আপলোড করে দিব, অসুবিধা নাই।
আমাদের এখন এত আলাপ থিওরি মোটামুটি সামারাইজ ভাবে মোটামুটি পড়ানো হয়েছে। তোমাদের থিওরি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি একটু এখন নিউমেরিক্যাল আলাপে যাবো আর কি, যে যদি সলভ করতে যাই অ্যাকচুয়ালি এখানে হয়তো আরেকটা ক্লাসকে হয়তো শেষ করতে পারবো না, বাট বেসিক একটা আইডিয়া দিব আর কি যে কিভাবে সলভ করব। আমার একটা মিটিং আছে, ডিপার্টমেন্টে মিটিং আছে 3:30টার দিকে যেতে হবে আর কি। তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো আর কি, নাহলে আমি নিউমেরিক্যাল একটু আলাপ করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে এখন আমরা এটার এই কথা শুনতে পাচ্ছ তো নাকি? কারো কোনো কোশ্চেন না থাকলে এখন আমরা আমাদের এখন আমাদের উদ্দেশ্য কি, একেবারে সাপোজ আমি একটা রিসার্চ করতে চাই, আমার কোনো জায়গায় এই সলিউশন গুলো লাগবে, পয়সন ইকুয়েশন সলভ করতে হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে, নিউমেরিক্যালি আমি ম্যাটল্যাব দিয়ে, মানে সফটওয়্যারে যাচ্ছি না, সফটওয়্যার গুলো আসলে এটাই করবে, তুমি হয়তো তখন গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে দিয়ে দিবা, বাট নিউমেরিক্যালি আমাকে কোএফিশিয়েন্ট বের করতে বলা হলো, অথবা হচ্ছে কি আমাকে আইগেন ভ্যালু বের করতে বলা হলো, অথবা কোনো একটা পটেনশিয়াল প্রোফাইল বের করতে বলা হলো, তখন আমি কিভাবে জিনিসটাকে সলভ করব। ঠিক আছে, এটা করতে গেলে আমরা দুইটা ইকুয়েশন নিয়েই তো কনসার্ন মেইনলি। একটা হচ্ছে গিয়ে পয়সন ইকুয়েশন, সেটা হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড ডেরিভেটিভ অফ পটেনশিয়াল ইকুয়াল টু হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন, মানে হচ্ছে পারমিটিভিটি। এটা হচ্ছে গিয়ে পয়সন ইকুয়েশন, তাই তো? এটা সলভ করব কিভাবে সেটা জানতে চাই। আরেকটা হচ্ছে কি আমরা এতক্ষণ যে আলাপ করে আসছি সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ফর্মটা কিভাবে সলভ করব, এটাই হচ্ছে কি উদ্দেশ্য আর কি। ঠিক আছে, তো এটা ম্যাটল্যাব দিয়ে করব বা মানে কোড করে নিজে নিজে করব আর কি। তো এটা করতে গেলে আর একটু সিম্পল করতে গেলে যে বললাম যে আমাদেরকে এই ম্যাট্রিক্স ফরম্যাটে নিতে হবে। তো ম্যাট্রিক্স ফরম্যাটে কিভাবে যায় সেটা ইয়ে করার জন্য একেবারে সহজভাবে যদি বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সেকেন্ড অর্ডার বেশি আলাপ করবো না, কারণ আমাদের প্রবলেমে বা আমাদের এই কোর্সের কখনো লাগবে না আর কি। থার্ড অর্ডার আমাদের কোনো কখনোই লাগবে না, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার টার্ম জানাটাই যথেষ্ট। তো আমাদেরকে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সেটার স্লোপ আমরা জানি যে ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করে, তাই তো, ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স যদি আমাকে ম্যাটল্যাব দিয়ে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলা হয়, এই ধরনের একটা বক্র রেখা, যে ডান সাইডে যে ইয়েটা আছে সেটা যদি তোমরা খেয়াল করো, এটা স্লোপ কিন্তু প্রতি পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হবে, তাই না? এক এক পয়েন্টে এক এক রকম। তো তখন ম্যাটল্যাব কি করে, তুমি একটা এই ধরনের একটা কার্ভ আছে, তুমি এই পয়েন্টে বের করতে চাও, এখন আগে একটা পয়েন্ট নিতে পারে, পরে একটা পয়েন্ট নিয়ে এটা মাইনাস করে ওই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই তো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। কিন্তু এটা করতে গিয়ে একটা সমস্যা আছে, তোমাকে বলা হলো যে এক্স ইকুয়াল টু সাপোজ 0-তে বা এক্স ইকুয়াল টু 1-এ 2-তে যে কোনো জায়গায় যদি বলে যে এই পার্টিকুলার পয়েন্টে তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করবা। এখন এটা বের করতে গেলে এটা যদি একটা ফাংশন হতো, সাপোজ এটা যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার যদি হতো, তাহলে কি করতাম আমরা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বলতাম 2x, তাই না? ডিফারেন্সিয়েশন করতাম, এক্স ইকুয়াল টু 0-তে কত, 0, 1-এ কত, 2, কারণ ফাংশনটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন নিউমেরিক্যালি যখন আমরা করব পয়েন্ট বাই পয়েন্ট, আমি তো আর এই ফাংশনের ফর্ম জানি না, এটাকে আমাকে নিউমেরিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে। নিউমেরিক্যালি ডিফারেন্সিয়েট করা মানে কি, একেবারে বাংলা পদ্ধতি y2 মাইনাস y1 x2 মাইনাস x1 এটা করতে হবে। x2 মাইনাস x1 যে করব, এখন সমস্যা হচ্ছে এই চারটা পয়েন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন আমি তাহলে কোন চারটা পয়েন্ট নিব? আমাকে যখন বলা হবে x ইকুয়াল টু 1 এর স্লোপটা বের করার জন্য, এটা হচ্ছে x ইকুয়াল টু 1 সাপোজ, এখন আমি y এর কি y ইকুয়াল টু x ইকুয়াল টু 1 y এর যে ভ্যালু সেটা নিব, তাহলে এরপর একটা কোথায় নিব, একটু সামনে নিব নাকি একটু পিছনে নিব? বুঝা গেছে ব্যাপারটা? কারণ একটা যে বের করতে হবে যেখানে একটা পয়েন্টের স্লোপ, কিন্তু আমার তো চারটা পয়েন্ট লাগবে, মানে আরো একটা পেয়ার লাগবে। তো সেই পেয়ারটা সামনেও হতে পারে, পিছনেও হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এই জন্য এটা নিউমেরিক্যাল মেথডে কিছু জিনিস ডিফাইন করা আছে। একটা হতে পারে ফরওয়ার্ড ডিফারেন্স, মানে হচ্ছে কি তোমাকে যে পয়েন্টটা বের করতে বলা হয়েছে, তুমি আরেকটা পয়েন্ট নিবে হচ্ছে সামনে। ডেল এক্স অবশ্যই কম হবে, এই জন্য ডেল এক্স নিচে দিয়ে ভাগ আছে, ডেল এক্স স্মল হইতে হবে, কারণ নাহলে তো আবার খুব বেশি, মানে এটা যদি বেশি বড় স্লোপ হয়, তুমি যদি বেশি বড় নাও, তাহলে তো এটা এই ধরনের স্ট্রেট লাইনের স্লোপ চলে আসবে। তোমাকে স্লোপটা নিতে হবে যাতে ওই তোমার ওই ডিস্টেন্সের মধ্যে তোমার ফাংশনটা ভ্যারি না করে, তাহলেই তুমি ওই পয়েন্টের স্লোপ পাবা। সো বেসিক্যালি আমাকে যদি আই তে স্লোপ বের করতে বলা হয়, আমি যদি i প্লাস 1 আরেকটা পয়েন্ট নেই, তাহলে সেটাকে ফরওয়ার্ড ডিফারেন্স বলে। আমি যদি i এর স্লোপ বের করার সময় i মাইনাস 1 নিয়ে কাজ করি, তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলে। আমি যদি i 9 নেই, i এর একটু পরে একটা নিলাম, একটু আগে একটা নিলাম, তাহলে সেক্ষেত্রে 2 ডেল এক্স নিয়ে কাজ করতে হবে আর কি। মানে i এর একটু পরে, মানে ডেল এক্স সামনে একটা নিলাম, ডেল এক্স পিছনে একটা নিলাম,
ডিস্টেন্স হচ্ছে 2 del x ভাগ করতে হবে। তো এটাও হতে পারে। এই সবগুলা কেসই কিন্তু তোমাকে সেম dy বাই dx দিবে। তুমি ম্যাটল্যাবে এটা ভেরিফাই করে দেখতে পারো, এটা যে কোনো ফাংশনের জন্য, যদি তোমার del x কম থাকে, ঠিক আছে? del x কম থাকলে সবগুলাই কিন্তু এবং তোমরা ডিফারেন্সিয়েশনের ইয়ে জানো h টেন্ডস টু 0, তাই না? 0 হলে তখন তোমাদের এই ধরনের ফাংশন কাজ করবে, ওটাই আর কি। তো নিউমেরিক্যালি এটা করা তো ইজি। তার মানে আমাকে যখন একটা ফাংশন দিবে y ইকুয়াল টু x স্কয়ার, আমি করব কি ম্যাটল্যাবে x এর একটা ভেক্টর ধরবো, তাই না? 0 টু সাপোজ 1, 0.001, 0.002 একটা সার্টেন ডিসটেন্সে একটা ভেক্টর ধরবো। y কে কি করব, ম্যাটল্যাবে কোড লিখবো, তাই না? ম্যাটল্যাবে কোডে বলবো যে y হচ্ছে গিয়ে ওই যে x ইনটু x, তাই না? গুণ করলাম, তাহলে y এর ভ্যালু জানি, x এর ভ্যালু জানি। এইবার আমাকে একটা ফর লুপ লিখতে হবে। ফর লুপ লিখি বা যেভাবে লিখি, লিখে y2 মাইনাস y1 এই লুপটাকে চালাইতে হবে, তাহলে প্রতিটা পয়েন্টের ভ্যালু আমি বের করতে পারবো। ম্যাটল্যাবে সেই বিয়োগফল করার জন্য শর্টকাট জিনিস ফাংশনও আছে, ডিফ ফাংশন নামে একটা ফাংশন আছে। বাট আমি বুঝাচ্ছি যে ব্যাপারটা, যদি আমি y এর নিউমেরিক্যাল ভ্যালুগুলো জানি, x এর নিউমেরিক্যাল ভ্যালুগুলো জানি, সেই ক্ষেত্রে নিউমেরিক্যালি আমি চাইলে এক্সাক্ট ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। এখন যদি কেউ বলে একটা ফাংশনের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করতে হবে নিউমেরিক্যালি, তাহলে কি করতে হবে? তাহলে আগে তার ফার্স্ট অর্ডার যেভাবে অ্যানালিটিক্যালি করি সেভাবেই করতে হবে। তার ফার্স্ট অর্ডার একবার ডিফারেন্সিয়েট করতে হবে নিউমেরিক্যালি। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করলে কি পাবো? এটা পাবো, অথবা এটা, অথবা এটা, যে কোনো একটা দিয়ে করতে হবে আর কি, ঠিক আছে? তো এটা করলে আমি এটা করলে যে ফাংশনটা আরেকটা ভেক্টর পাওয়া যাবে, তো সেই ভেক্টরের উপরে আবার সেম ফাংশন সেম ইকুয়েশন দিয়ে করলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন হবে আর কি, ঠিক আছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে তুমি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করতে যাবা, তাহলে কি করতে হবে? একবার লাগবে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে একটা টার্ম লাগবে, তাহলে এইটা হচ্ছে গিয়া ফরওয়ার্ড ডিফারেন্স থেকে নেওয়া একটা টার্ম। আর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে আরেকটা টার্ম লাগবে, এখানে হচ্ছে গিয়া ব্যাকওয়ার্ড ডিফারেন্স থেকে নেওয়া হয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়া আবার সেই গ্যাপ। এটা করলে এই ভ্যালুটা আসে, ঠিক আছে? মানে এটাও সেকেন্ড অর্ডারে, এখানে তিনটা ফরম্যাট, তো সেকেন্ড অর্ডারে অনেক ফরম্যাট বের করা যায়, এটাও সেকেন্ড অর্ডারের একটা ফরম্যাট। তার মানে কি দেখো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাকে যেই পয়েন্টের ভ্যালু বের করতে বলা হবে, x ইকুয়াল টু i তে যদি আমাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে আমাকে তার আগের পয়েন্টটা জানতে হবে, তার পরের পয়েন্টটা জানতে হবে, আর সেই পয়েন্টের রাশির ভ্যালু জানতে হবে। দেখো তিনটা ভ্যালু জানতে হয়, yi minus 1, yi plus 1। এটাকে সামনে পিছনে যাই করি না কেন, আমাকে তিনটা পয়েন্ট জানতেই হবে, ঠিক আছে? আর নিচে এই যে ডেল এক্স করে, এখানে ডেল এক্স স্কোয়ার চলে আসছে আর কি, ডাবল। সো এটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যালি করার ফর্মুলা সেকেন্ড অর্ডার, আর ফার্স্ট অর্ডারের এগুলো হচ্ছে ফর্মুলা, যে কোনো একটা আমরা নিয়ে কাজ করতে পারবো, অসুবিধা নেই। এখন তোমাকে যদি এনি ফাংশন, এখন তোমরা ইয়ে জানো তাই না, এনি ফাংশন যদি অ্যানালিটিক্যালি দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস 3x কিউব যাই বলুক না কেন, যে এটার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y বাই dx2 করো। আমি এখনো ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভে যাইনি, ডিফারেন্সিয়েশনে আছি। এটার ডিফারেন্স সেকেন্ড অর্ডার করলে কত হবে? তাহলে তুমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দেখো, সে d2y বাই dx2 দিবে। যে পয়েন্টে বের করতে পারবা সেই পয়েন্টে দিবে, অ্যাকুরেটলি দিবে, 100% অ্যাকুরেটলি দিবে, প্রোভাইডেড দ্যাট ইউ কিপ del x টেন্ডস টু 0 স্মল। del x টেন্ডস টু 0 মানে এই ধরনের ম্যাটল্যাব একেবারে 10 টু দি পাওয়ার -9 এত লেভেলে দরকার নাই, 0.0003 মানে 3-4 অর্ডার ছোট রাখলেই যথেষ্ট আর কি, ঠিক আছে? তাহলেই তুমি অ্যাকুরেটলি ডিফারেন্সিয়েশনটা করতে পারবা। তো এখন আমাদেরকে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলা সামারি করলে, যে একটু আগে যে আলাপ করলাম প্রিভিয়াস সাইডের সামারি আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে ইকুয়েশন, বেসিক ইকুয়েশন। এগুলা যদি আমি জানি, এখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে চাইলে আমরা একেবারে নিউমেরিক্যালি পয়েন্ট বাই পয়েন্ট বের করতে পারবো। এই পয়েন্টগুলো মিললা পরে চাইলে আমরা ম্যাট্রিক্স ফরম্যাট ইকুয়েশনগুলো রিজেনারেট করবো আর কি। এখন আমরা আসি আমাদের একটা ইকুয়েশনে। আমি এখন এই প্রবলেমটা বোঝানোর জন্য যেটা করেছি, ইয়েতে যাব না, মানে পয়সন ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন যাওয়ার আগে একটা জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি, যেটার মধ্যে সেকেন্ড অর্ডারও আছে, যেটার মধ্যে ফার্স্ট অর্ডারও আছে, নর্মাল টার্মও আছে। মানে এটা যদি আমি আই দিয়ে লিখতাম তাহলে এরকম হতো আর কি, d2y বাই dx2 প্লাস 1 বাই x dy বাই dx মাইনাস y বাই x স্কোয়ার ইকুয়াল টু 0। মানে মোটামুটি একটু জয়া খিচুড়ি মার্কা একটা ইকুয়েশন নেওয়া হয়েছে। তো এই ইকুয়েশনটাকে আমাকে নিউমেরিক্যালি সলভ করতে হবে, ঠিক আছে? নিউমেরিক্যালি সলভ করার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে নিউমেরিক্যাল ফরম্যাটে নিতে হবে। তো নিউমেরিক্যাল ফরম্যাট মানে কি? এই যে একটু আগে আমি ইকুয়েশনগুলো বললাম, যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডিফারেন্সিয়েশন, এটাকে করতে হবে এই ইকুয়েশন দিয়ে রিপ্লেস। আর ফার্স্ট অর্ডার আমরা যেখানে এখানে আমরা ইউজ করেছি এটা আর কি, প্রথমটা।
অন্যটা দিয়েও করা যাবে একই কথা, ওই ওই যে বললাম ডেল এক্স কম থাকলে হবে আর কি। তো এই ক্ষেত্রে আমাকে আমরা এটাই আমরা সবসময় ইউজ করবো, তো এই জন্য এইভাবে এটা ফরওয়ার্ড ডিফারেন্স নিয়ে করা, ঠিক আছে। তার মানে এইটা করলাম এবং এখানে রিপ্লেস করে দিয়েছি। কি রিপ্লেস করা হয়েছে এখানে, এই টার্মটাকে রিপ্লেস করেছি ফর্মুলা দিয়ে, এই টার্মটাকে রিপ্লেস করেছি ফর্মুলা দিয়ে। আর আর তো আরই আমাকে যেই পয়েন্টের জন্য বের করতে হবে এটা আই, এটা হচ্ছে আই হচ্ছে সেই জেনারেল ভ্যারিয়েবল। আই হচ্ছে কি যেই পয়েন্টে এই ডিফারেন্সিয়াল টার্মটা ইভ্যালুয়েট হবে সেটা হচ্ছে আই। আর যেই তার আগের পয়েন্ট হচ্ছে আই মাইনাস ওয়ান, তার পরের পয়েন্ট হচ্ছে কি আই প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে আর এর বদলি আর আই, আর ইউর বদলি হচ্ছে ইউআই আর আই, কারণ এগুলো তো জাস্ট অ্যাজ ইট ইজ। আর বাকিগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ফরম্যাটে ছিল সেইভাবে আসছে। এই ইকুয়েশনটা বোঝা গেছে কিনা বলো, এটাই মেইন। এই ইকুয়েশনটা বুঝলেই ম্যাট্রিক্স ফরম্যাটটা বুঝে যাবা। এটা যদি বোঝা যায়, এখন তুমি দেখো আর কিছুই করা হয় না, পরের লাইনে করেছে কি সবগুলা ইউআই আই প্লাস ওয়ান যতগুলো টার্ম আছে, এটা তোমাদের এখন মানে এটা তো একটা আরবিটারি ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশন আসলে মুখস্থ করানো কোনো উদ্দেশ্য না, মানে এটা জানলে তুমি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে আর কি আসলে। তো বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশনের টার্ম চেঞ্জ হলে এই ইকুয়েশনটাও চেঞ্জ হবে, বাট সেকেন্ড অর্ডারের যে ইকুয়েশন এটা ফিক্সড। ফার্স্ট অর্ডারের জন্য যে আমি এটা লিখবো এটাও ফিক্সড। আগে পিছে টার্ম ডিফারেন্ট হতে পারে, ইউআই বাই আর স্কোয়ার নাও থাকতে পারে, এটা অন্য একটা কনস্ট্যান্ট টার্ম হতে পারে। যাই থাকুক না কেন, পরের ইকুয়েশনে আমরা কি করব, ইউআই প্লাস ওয়ান, আবারও বলে নিচ্ছি আমাদের ইউজুয়াল ফরম্যাট ইউ মানে আসলে ওয়াই আর কি, মানে যেটার জন্য সলভ করতেছি আর কি। ইউ হচ্ছে আননোন টার্মটা, ভ্যারিয়েবলটা, ঠিক আছে। এই আই প্লাস ওয়ানের সাথে যে কনস্ট্যান্ট গুলো থাকার কথা সেগুলোকে এক জায়গায় নিয়ে আসছে, আর আই এর সাথে যেটা থাকার কথা সেগুলোকে আরেক জায়গায় নিয়ে আসছে, মানে এক্স গুলো আর কি, ঠিক আছে। ডেল এক্স তো আমাদের নোন আর কি। আর আই মাইনাস ওয়ানের সাথে যেটা থাকার কথা সেটাকে আরেক জায়গায়। সোজা কথা এই আননোন গুলার রেসপেক্টে তিনটা টার্মকে ভাগ করে ফেলা হয়েছে, যে আমি কোন কোন ডিসক্রিটাইজ তো করলাম একটা ইয়েকে, ডিসক্রিটাইজেশন পয়েন্ট গুলার রেসপেক্টে আমি যদি এই পয়েন্টে থাকি তিনটা পয়েন্টের রেসপেক্টে ভাগ করেছে। এখন দেখো প্রবলেমটা করার সময় আগেই বলে দেওয়া আছে, বাউন্ডারি বলেছি দুইটা না থাকলে তো হবে না। সেকেন্ড অর্ডার তো ইউ 5 এর ভ্যালু কত, এখানে 5 থেকে বলা আছে, আর হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত আর কি বিস্তৃত। বাউন্ডারি ভ্যালু প্রবলেম 5 থেকে 8 পর্যন্ত যেহেতু বলা আছে, 5 এবং 8 এর ভ্যালু দেওয়া আছে। এটাও 0 থেকে 8 হতে পারতো, তাহলে 0 আর 8 এর ভ্যালু হতে বলা থাকতো আর কি। মানে এই ফাংশনে দুইটা আননোন ভ্যালুর যেগুলো বের করবো আমরা বলা আছে, 5 এ কত আছে ইউর ভ্যালু, 8 এ কত, এই দুইটা হচ্ছে সেই বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে। এখন আমাদেরকে তাইলে এই যে ডিসক্রিটাইজ ইকুয়েশনটা এটার ভ্যালু বের করি না, এগুলার ইকুয়েশন ফরম্যাটে নেই, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। তাহলে এটা ডেল আর এর ভ্যালু একটা ধরে নিতে হবে আর কি, ঠিক আছে। বা ডেল এক্স আমি এমনিতে যদিও বলেছি ডেল এক্স যত ছোট হবে অ্যাকুরেট হবে, বাট আপাতত যেহেতু আমাদেরকে আমি যেহেতু বুঝাচ্ছি আমি একটু ডেল আর এর ভ্যালু বেশি ধরেই নিব আর কি। এখানে 0.6 ধরে করা আছে, ঠিক আছে। ডেল আর ধরা হয়েছে মানে ডিসক্রিটাইজেশন, তুমি যে ডোমেনটা ডিসক্রিটাইজ করছো এক্স ভার্সেস ওয়াই, এক্স এর ভ্যালু 0.6 ধরা আছে আর কি, ডেল এক্স। তার মানে প্রথম পয়েন্টটা যদি 5 হয় পরের পয়েন্টটা কত হবে 5.6, ঠিক আছে, এইভাবে আর কি। সো বেসিক্যালি আমরা তো ডোমেন শুরু করেছি আর এর ডোমেন তো আর হচ্ছে কি এটা 0 আর কি, 0 থেকে শুরু 1 2 3 এইভাবে গেছে আর কি। তো আই ইকুয়াল টু 0 তে আর নট এর ভ্যালু যাই হোক না কেন ওটা তো বলাই আছে, বাট বা এখানে তুমি ভ্যালু বসাইতে পারো ইকুয়েশনে, তাহলে কি হবে আর ইকুয়াল টু 0 বসাও। আর ইকুয়াল টু 0 বসাইলে ইউ আসলে 5 এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে, ওটা দেওয়াই আছে, এইটা কোত্থেকে আসছে এটা দেওয়া আছে, বাউন্ডারি প্রবলেম, ঠিক আছে। ফার্স্ট পয়েন্টে ভ্যালু কত এটা বলা আছে, ইউ আর ইকুয়াল টু 0 বাউন্ডারি ভ্যালু থেকে চলে আসছে। এইবার আর আই ইকুয়াল টু 1 বসাই, আই ইকুয়াল টু 1 বসাবো কোথায়, ডিসক্রিটাইজ ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইন্ডিকেট করতেছে, আবার বলছি এটা আর ইকুয়াল টু 1 বসাবো, ঠিক আছে। আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 মানে কি, আই ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি আর এর রেসপেক্টে যদি বলি 5 প্লাস 0.6, মানে এখানে ভ্যালুটা আসলে হচ্ছে কি এক্স এর ভ্যালু যদি বলতাম আর কি 5.6, তার মানে ইকুয়েশনের মধ্যে তুমি 0.6 কোথাও 5.6 আসছে, সেটা হচ্ছে কারণ ওখানে আর আছে। এই যে দেখো মানে আর এর ভ্যালু কত আর ডেল আর এর ভ্যালু কত, ডেল আর এর ভ্যালু কিন্তু 0.6 অলওয়েজ ফিক্সড, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন পয়েন্টে আছো। আর এর যেহেতু ফার্স্ট পয়েন্টটা 5 আর লাস্ট পয়েন্টটা 8, তাহলে আর এর সেকেন্ড পয়েন্টটা কত হবে 5.6, থার্ড পয়েন্টটা কত হবে, এটা হবে হচ্ছে মানে 0 থেকে শুরু করে যে জন্য 2 হবে হচ্ছে 5.6 এর সাথে 0.6 অ্যাড হবে, তার মানে কত হয় 6.2 নাকি, তারপর একটা হবে 6.8, এভাবে মানে ডোমেনটা শুরু হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমাদের এটা এই যে আননোন ডিসক্রিটাইজ করতেছি আই দিয়ে, এটা হচ্ছে গিয়ে এটা সিরিজ জেনারেট করতেছি, বাট আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সেটা তো বাউন্ডারি শুরু হয়েছে 5 থেকে শেষ হয়েছে 8 এ, শুরু যেহেতু 5 থেকে হয়েছে আর ডেল আর ধরেছি 0.6, তার মানে এইভাবে আসলে ডিসক্রিটাইজ করেছি আর কি।
এটা ম্যাটল্যাবে করলে কিভাবে করতাম আমরা? ম্যাটল্যাবে করলে এটাকে এইভাবে লিখতে হতো, জাস্ট এক লাইন 5.68, তাই না? এই কাজটা আসলে এখানে করা হয়েছে, ঠিক আছে? এখন আমি এটাকে আসলে মানে হাতে কলমে ম্যাটল্যাবের কাজটা করছি আর কি, এই জন্য 0.6 ধরা। তাহলে i equal to 1 এ r1 এর ভ্যালু, এটা হচ্ছে i equal to 1, r1 এর ভ্যালু হচ্ছে 5.6। তো আমার সেই ইকুয়েশনের মধ্যে যেখানে ডেল আর আছে 0.6 বসাবো, যেখানে r1 আছে সেখানে r1 মানে r1 তো নাই, আর i আছে আর কি। তো এখানে যেহেতু 1 এ আছি, নোড 1 এ, সেই জন্য এটা r1 হবে আর কি। তো 5.6 এভাবে দিলে একটা ইকুয়েশন পাওয়া যাবে। দেখো এটা একটা জাস্ট নরমাল ইকুয়েশন আসছে কিনা। সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই u নট মাইনাস সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই u1, মানে u নট u1 u2, এইটা। তার মানে এই ডিসক্রিটাইজেশনে কি আসলো, সে এখানকার আননোন ভ্যালু, এখানকার আননোন ভ্যালু, এখানকার আননোন ভ্যালু মিলে তিনটা মিলে একটা ইকুয়েশন আসছে, ঠিক আছে? তো এই ফুল ডোমেনটাকে যদি আমি টোন ভাবে বলি, এই ফুল ডোমেনটাকে যদি আমি 100 ভাগ করি অথবা 1000 ভাগ করি, যত ভাগ করি তার মানে কি এতগুলো আননোন আসতে থাকবে, কারণ যত ভাগ করছি আমাকে নিউমেরিক্যালি সলভ করা মানে কি, এটাকে যদি আমি 10 ভাগ করি নিউমেরিক্যালি সলভ করা মানে y এর এই 10টা পয়েন্টে y এর ভ্যালু কত, y1 থেকে y10 সবগুলোই আমাকে বের করতে হবে। তার মানে 10টা ভাগ করলে আননোন হবে 10টা নিউমেরিক্যালি, ম্যাটল্যাবের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি। 100টা ভাগ করলে আননোন হবে হচ্ছে গিয়ে 100টা। 1000 ভাগ করলে আননোন হবে 1000টা, কারণ 1000টা ডিসক্রিটাইজেশন করেছি, 1000 পয়েন্টে y এর ভ্যালু 1000টা আছে। সো এইটাকে যদি আমরা এই ধরনের ইকুয়েশন দিয়ে সলভ করতে যাই, আননোন সলভ করতে, এটা তো আর আইগেন ভ্যালু ইকুয়েশন না, এখন আর আইগেন ভ্যালু নাই। এখন আমাকে 1000টা ইকুয়েশনই লাগবে এই আননোন গুলা বের করতে গেলে, কারণ এই দেখো u0 u1 u2 আছে। পরের নোডে যদি যাই 2 বসাই, তাহলে r2 এর ভ্যালু হবে হচ্ছে আগেরটার সাথে 0.6 অ্যাড করলাম, ভালো কথা 6.2 আসলো। এখন সেইভাবে ওই আবার বসালাম, এইভাবে যেখানে 5.6 ছিল এখানে 6.2 আসছে, বাকি ডেল আর এর জায়গায় 0.6 আসছে। এখন দেখো এই ইকুয়েশনে কিন্তু u1 u2 u3, এখন কিন্তু u নট নাই আর এই ইকুয়েশনে। তার মানে 2 তে থাকলে, ওই যে বললাম 2 তে থাকলে 2 দরকার পড়ে, 1 দরকার পড়ে, 3 দরকার পড়ে। এইভাবে যদি আমি পরেরটাতে যাই, পরেরটাতে গেলাম 3 তে আসলাম, 2 দরকার পড়েছে, 3 দরকার পড়েছে, 4 দরকার পড়েছে, ওই একই ইকুয়েশনে জাস্ট হচ্ছে কি আমি ভ্যালুটা রিপ্লেস করছি। এইভাবে করতে করতে যেহেতু 5 থেকে 8 পর্যন্ত গিয়েছি, একটা সময় গিয়ে দেখো 5 নিলেই আসলে আর এর ভ্যালু 8 হয়ে যায়। তো এটা আসলে আর ইকুয়েশন বসানোর দরকার নেই, u5 এর ভ্যালু অলরেডি দেওয়াই আছে প্রবলেমে, সেটা হচ্ছে এত। তো তাহলে এই প্রবলেমটা আমার এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ম্যাটল্যাব ভিতরে ভিতরে যেই কাজটা করতো, এটাকে যদি আমি একটা হাতে কলমে করি, এখানে টোটাল ইকুয়েশন তুমি পাবা হচ্ছে গিয়ে কয়টা, 6টা। মানে স্টেপ 1 আর স্টেপ 2 আসলে অলরেডি নোন, বাট স্টেপ 1 2 3 করে এখানে দেখো আমি 6টা স্টেপ দেখিয়েছি তোমাদেরকে, যার মধ্যে আমি 2টা স্টেপে নোন ভ্যালু আছে, বাট 4টা স্টেপে আননোন ইকুয়েশন পাওয়া গেছে, ঠিক আছে? এখন 2টা নোন আর হচ্ছে গিয়ে 4টা আননোনের ইকুয়েশন আছে। এখন আমাদেরকে দেখতে হবে আননোনের ইকুয়েশন গুলা দিয়ে আননোনও কি 4টা কিনা। যদি আননোন 4টা থাকে তাহলে আমাদের ভ্যালু সবগুলা বের করা যাবে। এখন তুমি দেখো u0 থেকে u5 পর্যন্ত এসেছি, তাই না? ইকুয়েশন কয়টা? ইকুয়েশন তো 6টা। মানে যদি এটা যদিও ভ্যালু ডাইরেক্ট বের হয়ে আসছে, বাট ইকুয়েশনও তো 6টা। তার মানে বোঝা যাচ্ছে এটা থেকে আসলে যেই পরিমাণ আননোন আছে সেই পরিমাণ নোন ইকুয়েশন আমাদের আছে। তো এইটাকে চাইলে এখন আমরা যে আগের হায়ার ম্যাথস আগে যেভাবে করতো ইকুয়েশন সলিউশন, এই ইকুয়েশনটাকে চাইলে হাতেও সলভ করে ফেলতে পারবো। 6টা ইকুয়েশন তো না, কারণ 2টা তো বাদ চলে গেছে বাউন্ডারি ভ্যালু দিয়ে, তার মানে 4টা ইকুয়েশন কিন্তু হাতে কলমে সলভ করা সম্ভব। সো এই পার্টিকুলার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখাচ্ছি আমি, এটাকে এই 0.6 হাতে কলমে একমাত্র সম্ভব এই কারণেই, কারণ আমি ডেল আর 0.6 ধরেছি। অবভিয়াসলি এটা অ্যাকুরেট ভ্যালু দিবে না, ঠিক আছে? ভেরিয়েশন অ্যাকুরেট ভ্যালু দিবে না, বাট 0.6 ধরে এই 4টা নোডে ভিতরে, বাম দুই পাশে 2টা নোডে তো জানি, কিন্তু ভিতরে যে 4টা নোড আসছে সেই 4টা নোডে ভ্যালু কত এক্স্যাক্টলি আমি হাতে কলমে বের করে ফেলতে পারবো। এই 4টা ইকুয়েশন বেসিক ইকুয়েশন তো পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যদি 1000টা ইকুয়েশন হয়, 100টা ইকুয়েশন হয়, লাগবে তো এতগুলা পয়েন্ট। অ্যাকচুয়ালি ফিজিক্যালি যখন সলভ করতে যাব তখন আসলে এই ইকুয়েশন এইভাবে তো আর হাতে কলমে সলভ করা যাবে না, এটাকে ম্যাট্রিক্স দিয়েই সলভ করতে হবে। সুতরাং ইকুয়েশনকে কিভাবে আমরা ম্যাট্রিক্সে লিখবো, এটা তোমাদের আসলে ম্যাট্রিক্সের কোর্সে পড়ানোর কথা, তারপর আমি আবার রিপিট করছি। এই দেখো যে 6টা ইকুয়েশনের কথা বললাম 6 স্টেপ থেকে আসছে, এই হচ্ছে সেই 6টা ইকুয়েশনকে আমি সুন্দর মতো লিখেছি, ঠিক আছে? এখন ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে লেখার ফরম্যাট, এগুলো ম্যাট্রিক্সের কোর্সে লিনিয়ার অ্যালজেব্রা যেসব ভেক্টর অ্যানালাইসিস কি জানি কোর্স ছিল না আমাদের আন্ডারগ্রেডে, ওখানে ম্যাথমেটিক্সের কোর্সে পড়ানো হয়। বেসিক্যালি কি করে, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই আননোন ভ্যারিয়েবল মাল্টিপ্লাইড বাই ডান পাশের কোএফিশিয়েন্ট, এরকম একটা ফরম্যাট।
তাহলে কি করতে হবে, ইকুয়েশনগুলো যদি জেনারেট করতে আমরা জানি রো কে মাল্টিপ্লাইড করে হচ্ছে গিয়ে কলাম দিয়ে। সো আমি যদি এই ইকুয়েশনটার কথা বলি একটা একটা করে লিখি, ঠিক আছে, প্রথম ইকুয়েশনটা। আর এর জন্য প্রথমে আমরা লিখে ফেলবো কি, প্রথমে আমরা আননোনগুলো লিখে ফেলবো। আননোনগুলো কি u0, u1, u2, u3, u4, u5। ওই যে 6টা পয়েন্ট, এর মধ্যে u0 u5 এর ভ্যালু অঙ্কে দেওয়া ছিল আর কি, বাট সেটা সবাই আমরা ইকুয়েশনটা লিখবো। এখানে দেখো 6টা আননোন ভেরিয়েবল এবং একটা কলাম ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। ফার্স্ট ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই, ফার্স্ট ইকুয়েশনে u0 ছাড়া আর কোনো টার্মই নেই। তার মানে কি, আমি যদি এই ইকুয়েশনগুলোকে দিয়ে মাল্টিপ্লাই করি এই কলাম ভেক্টরটা দিয়ে, বাকিগুলো জিরো হইতে হবে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড যদি আনতে চাই, কারণ লেফট হ্যান্ড সাইড হচ্ছে u0, ডান সাইডে একটা কনস্ট্যান্ট আসছে, ঠিক আছে। সো এখানে আমি দেখো u0 এর কোএফিশিয়েন্ট দিলাম 1, বাকি সবগুলা করেছি হচ্ছে 0। তাহলে এই রো এটা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ডিকাপল করব, এই রোটাকে যখন এই কলাম দিয়ে গুণ করব কি হবে, এটা ভ্যালু হবে u0। সামনে ইকুয়াল টু দিয়ে তাহলে রাইট হ্যান্ড সাইডে কি থাকতে হবে, u0 এর ভ্যালু যেটা সেটা, ঠিক আছে। u0 এর ভ্যালু কত অঙ্কে যেটা দেওয়া আছে বাউন্ডারি প্রবলেম সেটা দেয়া এখানে ম্যাট্রিক্সের মধ্যে, এই পাশে আরেকটা কলাম ভেক্টর সেখানে এটা দেওয়া আছে, ঠিক আছে। সো এটা প্রথম ইকুয়েশনটা লিখলাম। সেকেন্ড ইকুয়েশনে u0 আছে, u1 আছে, u2 আছে। তার মানে প্রথম তিনটা টার্মের মধ্যে এই যে 2.77 এই কোএফিশিয়েন্ট গুলো আসবে। দেখো এই কোএফিশিয়েন্ট তিনটা বসানো হয়েছে, তারপরে টার্মগুলো নাই, এগুলাকে জিরো করে দেওয়া হয়েছে। এইভাবে যখন সামনে যাব দেখো পরের টার্মটাতে u0 নাই, এই জন্য প্রথমটা আবার জিরো হয়ে গেছে, পরের তিনটা আসছে এই জন্য এখানে কোএফিশিয়েন্ট বসানো আছে। এইভাবে ইকুয়েশন ধরে ধরে আমি এখানে 6টা ইকুয়েশন ম্যাট্রিক্স ফরম্যাটে লিখেছি এবং সেই করসপন্ডিং রাইট হ্যান্ড সাইডও লিখেছি। দেখো মাঝখানে সবগুলা রাইট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে 0, এখানে রাইট হ্যান্ড সাইড 4টা 0, লাস্ট ইকুয়েশনে এসে আবার u5 আছে, u5 1, বাকি সবগুলা 0, রাইট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে বাউন্ডারি ভ্যালুর যেই প্রবলেম 0 দেওয়া আছে। সো এখানে আমি ইকুয়েশন 6টাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলাম। তাহলে কি করলাম, 6টা পয়েন্ট দিয়ে ওইটাকে ডিসক্রিটাইজ করেছিলাম সিস্টেমটাকে। 6টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট বাউন্ডারি ভ্যালু হিসেবে জানা ছিল, টোটাল ইকুয়েশন ছিল 6টা থেকে এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসলাম। তার মানে এখন ম্যাটল্যাবে আমাদের কাছে কি আছে, একটা সাম ভ্যারিয়েবল a আছে যেটা একটা ম্যাট্রিক্স, সাম ভ্যারিয়েবল সে y আছে যেটা আরেকটা ম্যাট্রিক্স, সাম ভ্যারিয়েবল b আছে সাপোজ যেটা আরেকটা ম্যাট্রিক্স। তাহলে y এর ইকুয়েশন ম্যাট্রিক্স দিয়ে কি, এটা তো এখন ম্যাট্রিক্স ফরম্যাটে চলে গেছে। ম্যাট্রিক্সের ইকুয়েশন কি, y এর ভ্যালু বের করতে হবে আমাকে, তাহলে কি করতে হবে, a ইনভার্স b। ম্যাটল্যাবে যদি ফরম্যাটে লিখি ইনভার্স a ইনটু b, ম্যাটল্যাবে অবশ্য ব্যাকস্ল্যাশ দিয়ে ইনভার্স করা যায়, সেক্ষেত্রে b বাই a এইভাবে করতে হয় আর কি, ঠিক আছে। বাট ইনভার্স হবে আর কি, তাই না, মানে এইটা উল্টা পাশে, মানে আমার তো ইকুয়েশন তো, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ইনভার্স হবে। x হলে 1/x লিখতাম কারণ এটা তো ম্যাট্রিক্স, তাহলে কি করতে হবে, ম্যাট্রিক্স ইনভার্সন করতে হবে। তো এটা যখন তুমি ম্যাটল্যাবে করবে, ম্যাটল্যাবের ইনভার্সন ফাংশন আছে ওগুলা ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। তো আমি এখানে এই জন্য ইনভার্স লিখেছি, মানে ম্যাট্রিক্স ইনভার্স হবে আর কি, ঠিক আছে। এটা করলে তুমি আরেকটা ম্যাট্রিক্স ফেরত পাবা ম্যাটল্যাবে। সেই ম্যাট্রিক্সের দেখবা যে এলিমেন্টগুলা জানি সেগুলো তো সে দিবেই, বাকি আননোন গুলাও সে দিয়ে দিবে, ঠিক আছে। তো সলিউশন এগুলো আসবে আর কি। সেটা সলিউশনটা কি, এই যে এখানে লাস্টে যেটা লিখেছি u অফ 5, ইউর ভ্যালু 5 এ কত, 5.6 এ কত, 6.2 তে কত, 6.8 এ কত, 7.4 এ কত, 8 এ কত, এই ভ্যালুগুলো সে দিছে। বা কারণ এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে আমি এক্স এক্সিস কে ডিসক্রিটাইজ করেছি, অন্যগুলো কিন্তু আমি ধরি নাই, তার মানে নিউমেরিক্যালি অন্য ভ্যালুগুলো কিন্তু জানিও না। 100% অ্যাকুরেট ভ্যালু আসবে না, বাট মানে অ্যানালিটিক্যালি তুমি এটা করলে এটা পাবা আর কি। এই সলিউশনটা বুঝেছো কিনা বলো। এই সলিউশনটা একেবারে কি বলা যায়, একেবারে খাতা কলমে করার জন্য আমি এটা দেখালাম, যাতে হচ্ছে কি এরপরে যখন অ্যাকুরেটলি যখন করব তখন তার এতগুলো সলিউশন লেখা সম্ভব না, এটাকে অটোমেট করে ফেলতে হবে। এইটা অটোমেট করতে পারলে তুমি পয়সন ইকুয়েশন অটোমেট করতে পারবা, তুমি শরীরের ইকুয়েশন অটোমেট করতে পারবা। ওই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে, ম্যাটল্যাবের ম্যাট্রিক্স আকারে নিয়ে যেতে হবে। ম্যাট্রিক্স আকারে নেওয়া তো মানে লুপ লিখতে হবে আর কি একটা, ঠিক আছে। লুপ লিখে তারপরে জাস্ট ইনভার্স ফাংশন করে এই টোটাল জিনিসটা ম্যাটল্যাবে করতে মেবি 10-12 লাইন লাগবে আর কি, এফিশিয়েন্টলি করতে পারলে আর কি এই সলিউশনটা। বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমি এটাকে আজকে আর বাড়াবো না, কারণ এটা আমি চাই, কারণ নেক্সট দিন আমরা অ্যাকচুয়াল সলিউশনে যাবো। তো আমি ওইটা ম্যাট্রিক্সটা আমার না দেখাইলেও চলতো, বাট যেহেতু আমি বলছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এগুলাকে রিসার্চ পারপাস ইউজ করা, আমি পয়সনের ম্যাট্রিক্সও দেখিয়ে দিব, শরীরের ম্যাট্রিক্সও দেখিয়ে দিব, বাট আমি চাই যে তোমরা এটা বুঝো আর কি, যে এই ম্যাট্রিক্সটা কিভাবে আসছে।
মানে এটা হয়তো রিসার্চ করার জন্য যেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা মুখস্থ ইউজ করলে হবে, বাট আসছে কিভাবে ইকুয়েশনটা সেটা জানলে হচ্ছে কি কোনো স্লাইড ভ্যারিয়েশন থাকলে ধরতে পারবে আর কি নিজেরা। বলো কোনো কোশ্চেন, আজকে আর ক্লাস করবো না, এখানে কোনো কোশ্চেন থাকলে বলো আর কি ডিসক্রিটাইজেশন নিয়ে। হ্যাঁ এইখানে এই ম্যাট্রিক্সটা কি হাতে কলমে সলভ করা যাবে ম্যাটল্যাব ছাড়া? এটা ছোট ম্যাট্রিক্স তো ওই ম্যাটল্যাবের কি বলে ম্যাট্রিক্সের বই নিয়ে ট্রাই করে দেখতে পারো আর কি, বাট এত সহজ হবে না আর কি। ম্যাট্রিক্স ইনভার্সন করা অনেক টাফ, মানে ম্যাট্রিক্স ইনভার্সন করতে গেলে ওই ম্যাটল্যাবও বড় সড়ো ডাইমেনশন হলে ম্যাটল্যাবও দেখবে যে টাইম নেয় আর কি। ঠিক আছে, তো এই পার্টিকুলার এই ম্যাট্রিক্সটাকে তুমি আমি হাতে কলমে নিতে বলতেছি না আর কি। ঠিক আছে, এটা শুধু শুধু এটা করার দরকার নাই, এইটা তুমি ওই ওই পর্যন্ত রাখতে পারো আর কি। বাট এখানে এই সলিউশনটা ওই এই পার্টিকুলার প্রবলেমটা তুমি যেটা করতে পারো কি, মানে এতটুকু নিউমেরিক্যাল করে আর এটারে তো হাতে কলমে করার কোনো মানে হয় না, তাই না? তুমি যেটা করতে পারো এই ইকুয়েশনটা বিডি শর্মার বই দেখে, এই ইকুয়েশনটা তো আমরা অন্যভাবে অ্যাকচুয়াল সলভ কি এইভাবে করে তা তো না, এটা তো আমি তোমাদেরকে এখন কোড লেখা শিখাইলাম, কিন্তু এটা আসল সলিউশন আছে না অন্য পদ্ধতিতে, পার্টিকুলার সলিউশন, ওই যে সলিউশন, তুমি ওই ফরম্যাটে সলিউশনটা করো, তাহলে তুমি মানে এটা তো একটা জেনারেল মেথড আছে। কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেটা অন্য কোনো নিউমেরিক্যাল ছাড়া হবেই না, সেটা তুমি করতে পারবে না। বাট ইভেন আমারটাও ধরো না, তুমি যে কোনো একটা সলিউশন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, যেহেতু আমি তো এটা আরবিটারি নিয়েছি, তুমি একটা নাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই নিয়ে যেটা সলিউশন তুমি অ্যানালিটিক্যালি বইয়ে দেওয়া আছে ওইটা নাও, ওইটা নিয়ে তখন তুমি এটার সাথে এই নিয়মে গিয়ে তুমি যখন লুপটা খাটাবা এটা তো অটোমেটেড চলতে থাকবে আর কি। এটা 100টাই মানে আমি বলছি আবারও যে এই যে দেখো প্রতিটা রোতে হচ্ছে কি 3টা করে টার্ম, তার মানে লুপ কিন্তু একটাই ঘুরবে আর কি। একটা লুপ ঘুরে তুমি এটা এক লুপেই তুমি এই এফিশিয়েন্ট প্রোগ্রামিংটা জানতে হবে, এক লুপেই কিন্তু এটা যদি 1000 বাই 1000 ম্যাট্রিক্সও হয় একটা লুপ দিয়ে তুমি এটা করতে পারবা। আই ফর আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত যাবে এই ম্যাট্রিক্সের প্রতিটা টার্ম সে ডিফাইন করে যাবে। ঠিক আছে, তার মানে এক লুপ হয়ে গেল। আমি যে বলছি 10 লাইন এমনি এমনি বলিনি, এক লুপের মধ্যে তুমি সবগুলো ডিফাইন করবা যে কোন টার্ম কিভাবে ভ্যারি করতেছে তোমার এর মধ্যে থেকে। এটার মধ্যে কিন্তু সিমিলারিটি আছে আর কি, এর মধ্যে আছে, সে ট্রেন্ড ফলো করে কিন্তু। ঠিক আছে, এটা একটা জিনিস। আর তার মানে উপরে কি থাকবে, উপরে তাহলে তোমার ইনিশিয়ালাইজ করতে হবে, বাউন্ডারি ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, তোমার এক্স কে ডিসক্রিটাইজ করতে হবে যে কত থেকে শুরু কত থেকে শেষ, ডেল এক্স কত। এরপরে কি করতে হবে, ম্যাট্রিক্সটা করার পর একটা ইনভার্স ফাংশন করতে হবে, মানে ইভেন আরো মানে তুমি এটাকে আরো ছোট করেও করতে পারবে আর কি, এটা যদি করতে চাও। তো আমি চাই যে তোমরা এগুলো, আমি বলছি অ্যাসাইনমেন্ট দিব না, কারণ আমি যেহেতু এই কোর্সের আরো এডিশনাল জিনিস করেছি, সফটওয়্যার লাগবে, তো অন্য টাইম হইলে আমি হয়তো বলতাম যে এটা একটা অ্যাসাইনমেন্ট বা এটা একটা হোমওয়ার্ক। আমি এটা দিচ্ছি না, এটা নিজ উদ্যোগে তোমরা এগুলা ট্রাই করে নিও নেক্সট। কারণ এরপরে আমি পয়সন শোডিঞ্জার দেওয়ার পরে অ্যাসাইনমেন্টটা কিন্তু কম্বাইন্ড অ্যাসাইনমেন্ট দিব আর কি, যেখানে দুইটা সলিউশনই একসাথে লাগবে। তো সুবিধাটা হচ্ছে কি, শোডিঞ্জার ইকুয়েশনও সেকেন্ড অর্ডার, পয়সন ইকুয়েশনও সেকেন্ড অর্ডার, এগুলো ডিসক্রিটাইজেশন স্কিমে একই রকম। সো ম্যাটল্যাবে নিয়ে গেলে তখন তোমরা খুব ইজিলি এগুলাকে হ্যান্ডেল করতে পারবে আর কি। ঠিক আছে, এরপরে মেইন সমস্যা লোকজন আসলে তখন সলিউশনে আটকায় থাকে না, লোকজন মেইন সমস্যা হচ্ছে যখন অ্যাপ্লাই করে তখন দেখা যায়, তখন তুমি এই ডিসক্রিটাইজেশন গুলো বুঝবা, তখন তুমি দেখবে যে আসলে ফিজিক্সই বোঝা যাচ্ছে না যে কোন ফিজিক্সটা অ্যাপ্লাই করবো, মানে এই ধরনের একটা 1D 2D ইকুয়েশন সলভ করা কোনো ব্যাপারই না আর কি।